আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সো তোমাদেরকে সবাইকে স্বাগতম আমাদের র্যাপিড কোর্সে। আশা করছি তোমরা ঠিকঠাক মতন পড়ালেখা করছো এবং আমাদের সাথে তোমরা থাকবে। আমরা আমাদের পুরো কোর্সটিকে তোমাদের জন্য যতটুকু সম্ভব ইজি করার চেষ্টা করেছি এবং এর ধারাবাহিকতায় আমি ডক্টর মাহজাবিন, আমি তোমাদের মেডিসিন এবং গাইনি এই দুটো পোর্শনে থাকবো। আমরা কোর্সগুলোকে টোটাল 15 ক্লাসে ডিভাইড করেছি। আশা করছি একটা র্যাপিড সুন্দর রিভিশন তোমাদের হয়ে যাওয়া পসিবল। আচ্ছা, সো উইদাউট দ্য ফার্দার ডু আমরা আজকে মেডিসিন নিয়ে একটু কথা বলবো, যে আমরা আমাদের মেডিসিন কোর্সটা আসলে কিভাবে সাজিয়েছি তোমাদের জন্য এবং আমরা কিভাবে আসলে এটাকে গো থ্রু করবো। আমরা মোটামুটি 15 ক্লাসেসের মধ্যে পেপার ওয়ানে টোটাল 7 ক্লাসেস রেখেছি এবং পেপার টুতে হচ্ছে 6 ক্লাসেস রেখেছি। সাথে একটা সলভ ক্লাস থাকবে যেখানে আমরা রিলেটেড কোয়েশ্চেন্সগুলো আলোচনা করবো, যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের কিভাবে আসে বা ওগুলো কিভাবে অ্যান্সার করলে হয়তো বা খুব ইজিলি এবং খুব অল্প সময়ে তোমরা জিনিসগুলো ধরতে পারবে এবং পড়তে পারবে। সো আমাদের পেপার ওয়ানে মোটামুটি 7 ক্লাসেসের কন্টেন্টগুলো তোমাদের শীঘ্রই দিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপে, এবং সলভ ক্লাসে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আদার্স কোনো কিছু কোনো টপিক যদি জানার থাকে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর পেপার টুতে আমরা 6 ক্লাসেসের মতন রেখেছি এবং ইনক্লুডিং ওয়ান সলভ ক্লাস, যেখানে আমরা তোমাদের কোনো কোয়ারিজ থাকলে কোনো ডাউটস থাকলে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আজকে হচ্ছে পেপার টু নিয়ে একটু কথা বলবো। পেপার টু আমাদের মোটামুটি যখন মেডিসিনের কথা বলা হয়, খুব কমনলি আমাদের ফোকাসগুলো থাকে শুধুমাত্র নিউমোনিয়া বা লাং ডিজিজগুলোতে, রেসপিরেটরি ডিজিজ, জিআইটি ডিজিজ। এই টপিকগুলো আমাদের মাথায় ঘুরপাক খায় যে এইগুলো ভালো করে পড়তে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের পেপার টু যেটা একটু নেগলেক্টেড থাকে বা টপিকগুলো আসলে একটু কম পড়া হয়। তোমরা যদি একটু টপিকসগুলো দেখো, লাইক ক্লিনিক্যাল জেনেটিক্স, পয়জনিং, ইনফেকশাস ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা অ্যাকচুয়ালি ডার্মাটোলজির ইনক্লুডেড, নিউরোলজি, সাইকিয়াট্রি, জেরিয়াট্রিক প্রবলেমস, এই জিনিসগুলো খুব একটা আমাদের পড়া হয় না, বা আমরা মোটামুটি এক্সামের আগের জন্যই রেখে দিই যে এক্সামের আগে করে হচ্ছে আমরা এগুলো পড়ে ফেলবো। তো এটাতে যেটা হয় সেটা হচ্ছে যখন এক্সামের সময় আসে, ঠিক আগে করে অনেক বেশি তড়িঘড়ি করে পড়তে গিয়ে আমাদের অনেক অনেক হ্যাসেল হয়ে যায়। টপিকগুলো আমরা আসলে ডিস্ট্রিবিউট করে পড়তে পারি না, বা আদৌ কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে সেটা আমাদের বুঝতে একটু কষ্ট হয়। সো আমরা আমাদের জায়গা থেকে যেটা চেষ্টা করব যে তোমাদের জন্য প্রত্যেকটা টপিকের একটু রিভিউ দেওয়া, যাতে নেক্সট টাইম তুমি যখন টপিকটা খুলবে অ্যাটলিস্ট তোমার কাছে যেন পুরো জিনিসটা একদম স্ট্রেঞ্জ না থাকে, এবং অ্যাটলিস্ট তোমরা মিনিমাম বুঝতে পারো যে তোমাদের কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। কারণ এসব নিয়ে পড়তে গেলে তুমি সবসময় সারাদিনই পড়তে পারো, 24 ঘন্টায় পড়তে পারো, কিন্তু দেখবা হচ্ছে লাস্ট এন্ড অফ দ্য ডেতে গিয়ে তোমার আসলে পড়া শেষ হচ্ছে না। সো এই জন্য তোমাদের এক্সাম বেসড না, এক্সামে অ্যাকচুয়ালি কী লাগে ওই জিনিসটাই যেহেতু পড়তে হয়, কারণ তোমরা অলমোস্ট ভেরি ক্লোজ টু দ্য এক্সাম, সামনেই তোমাদের এক্সাম। সো এখন থেকে এভাবে যদি প্রিপেয়ার না হও তাহলে হচ্ছে এক্সামের আগে গিয়ে খুব কষ্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করব যে তোমাদেরকে এই টপিকগুলো নিয়ে এক্সাম রিলেটেড, এক্সামে কোন টপিকসগুলো বেশি ধরে বা কীভাবে লিখলে একটু ভালো করা যায়, এই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে একটু আলোচনা করে দেওয়ার জন্য। সাইকিয়াট্রি, নিউরোলজি, ডার্মাটোলজি এগুলো শুনতে অনেক বেশি ছোট সাবজেক্ট মনে হলেও সেগুলোর গুরুত্ব কিন্তু মোটেও কম নয়। এখানে তুমি রিটেনে তো অবশ্যই কোয়েশ্চেন পাবে এবং সেই সাথে অসপি, ভাইভাতে এইসব থেকে প্রশ্ন থাকবেই। সো এগুলো অমিট করার আসলে কোনো ওয়ে নাই। সো এটা বেটার হয় যে তোমরা যত তাড়াতাড়ি জিনিসগুলো পড়তে থাকবে তখন তত বেশি তোমাদের এক্সামের আগের সময়গুলো সুন্দর হবে বা এক্সামগুলো তুমি খুব সুন্দর মতন দিতে পারবে। ওকে, সো পেপার টু এর আই গেস তোমরা খেয়াল করেছো যে আরেকটা টপিক আসলে আমরা এখনো এখানে বলিনি বা এখানে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স, রাইট? পেডিয়াট্রিক্স থেকেই দেখা যায় পেপার টু এর অলমোস্ট ম্যাক্সিমাম কোয়েশ্চেন্সগুলাই আসে। আমরা নর্মালি হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি ভাবে ভাগ করে দিই। গ্রুপ এটা মোটামুটি এই টপিকগুলো কভার করে, আর গ্রুপ বিতে হচ্ছে আমাদের পেডিয়াট্রিকের কোয়েশ্চেন্সগুলো কভার করে। সো গ্রুপ বিতে অ্যাগেইন বি1 অ্যান্ড বি2 দুই ভাগে ভাগ করা হয়। সেখানে সবই হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলোই থাকে, পেডিয়াট্রিকের প্রশ্নগুলো। তো সেই জন্য তোমাকে পেডিয়াট্রিক্স পার্টটাও কিন্তু খুব ভালো করে পড়তে হয়, এবং পেডিয়াট্রিক্সে অনেকগুলো টপিক তোমাদের কভার করতে হয়। তোমাদের সেখানে আইএমসিআই পড়তে হয়, নিওনাটোলজি পড়তে হয় এবং নর্মাল পেডিয়াট্রিক্স পড়তে হয়, রাইট?
সো এই জন্য তোমাদের প্রত্যেকটা সেগমেন্টের কিন্তু ভালোই একটা টাইম কনজিউমিং। তাই হেলাফেলা না করে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট যাতে ইম্পর্টেন্স পায় বা ইম্পর্টেন্টলি যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেজন্য হচ্ছে বেসিক্যালি তোমাদের একটা গাইডলাইন্স দেওয়ার জন্য আমাদের এই ক্লাসেসগুলো। আশা করি সেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। নর্মালি যেটা দেখা যায় যে গ্রুপ এতে 8টার মতন প্রশ্ন থাকে, সেখান থেকে তোমাকে 7টার মতন প্রশ্ন অ্যান্সার করতে হয়। আর হচ্ছে এই প্রশ্নগুলো গ্রুপ এ এর জন্য মোটামুটি এই টপিকগুলোই কভার করে। আর গ্রুপ বি ওয়ানে দেখা যায় 6টার মতন প্রশ্ন থাকে, সেখানে 5টা প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হয়। আর গ্রুপ বি2তে তোমাদের 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 5টার মতন প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হয়। মার্ক ডিস্ট্রিবিউশনটাতে দেখা যায় একটু পেডিয়াট্রিক্সের প্রশ্ন বেশি থাকে, কিন্তু নাম্বার দেখা যায় 1.5 এভাবে থাকে, যদি সেটা স্প্লিট করা থাকে A B C-তে। সো সেই ক্ষেত্রে হয়তো বা তোমাদের জন্য একটু টাইমটাকে ম্যানেজ করা খুব ইম্পর্ট্যান্ট হয়, কারণ কন্টেন্ট বেশি থাকে কিন্তু সময় কম থাকে। আচ্ছা, ওকে, আমরা আজকে হচ্ছে পেডিয়াট্রিক্সের কিছু টপিক নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। আমরা ইন ডিটেলস টপিকগুলো নিয়ে তোমাদের সাথে ক্লাসেসে আরও সুন্দর করে বা বিশদভাবে আসলে আলোচনা করার স্কোপ হবে আশা করি। কিন্তু আজকের জন্য হচ্ছে আমরা কয়েকটা টপিক একটু সিলেক্ট করে রেখেছি, টপিকগুলো আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। সো পেডিয়াট্রিক্সে আজকে আমরা যে 3টা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট ডিজিজ, ডেভেলপমেন্টাল ডিলে অ্যান্ড চাইল্ডহুড পয়জনিং। শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে তোমরা পেডিয়াট্রিক্স পড়ার জন্য অবশ্যই আবিদ মোল্লা স্যারের বইটা পাশে রাখবে, কারণ এই বইটাতে খুবই ডিটেইলসে প্রত্যেকটা টপিক বলা আছে এবং তোমাদের জন্য সেগুলো বুঝতে অনেক বেশি বোধগম্য। আর সাথে সহায়িকা বই রাখতে পারো, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আবিদ মোল্লা স্যারের বইটা অবশ্যই পাশে রাখা, কারণ এখান থেকে দেখা যায় ম্যাক্সিমাম ডাউটসগুলো ক্লিয়ার হয়। তুমি যদি শর্টকাট পড়তে চাও তখন দেখবে তুমি অনেকগুলো কনসেপ্ট বুঝতে পারছো না। সো এই জন্য অথেন্টিক ইনফরমেশন এবং একটা প্রশ্নকে সুন্দর মতন সাজিয়ে সেটাকে লিখতে এবং বলতে পারার জন্য তোমাকে আবিদ স্যারের বইটা অবশ্যই পাশে রাখতে হবে। আমরা এখানে আজকে যে 3টা টপিক নিয়ে কথা বলছি তার মধ্যে মোটামুটি হার্ট ডিজিজে আমরা হার্ট রিলেটেড কনজেনিটাল যে ডেভেলপমেন্টাল প্রবলেমসগুলো থাকে, ডিফেক্টসগুলো থাকে, সেগুলো নিয়ে মেইনলি কথা বলবো। ডেভেলপমেন্টাল ডিলেতে আমরা হাইপোথাইরয়েডিজমের মতন ডিজিজ, ডাউন সিনড্রোমের মতন ডিজিজগুলো নিয়ে কথা বলবো। চাইল্ডহুড পয়জনিংয়ে খুব মোস্ট কমন যে চাইল্ডহুড পয়জনিংগুলো আমাদের পার্সপেক্টিভে হয়, আমাদের সোশ্যাল গ্রাউন্ডে যেগুলো আমরা দেখতে পাই খুব কমনলি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল ইজ লাইক হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ এমন একটা টপিক যেটা থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবে যদি রিটেনের কথা বলি। আর রিটেন কভার করার পরও দেখা যায় অনেক সময় তোমাদের ভাইভাতে এই টপিকটা স্যারদের খুবই খুবই পছন্দ। এখান থেকে অনেক অনেক প্রশ্ন করার চান্সেস থাকে, অনেক ধরনের প্রশ্ন করার চান্সেস থাকে। সো আমরা আজকে একদম গ্রসলি যে টপিকগুলো না পড়লেই না, বা যেগুলো তোমার এই শর্ট টাইমের মধ্যে অ্যাটলিস্ট শেষ করতে হবে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমত, তুমি যখন কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ছো বা এই টপিকটা যদি তোমার সামনে আসে, তোমাকে জানতে হবে এই হার্ট ডিজিজগুলো কয় ধরনের বা কী কী হার্ট ডিজিজেস আছে, কনজেনিটাল কী কী হার্ট ডিজিজেস আছে। সো এখানে একদম মেইন কথা বলতে আমাদের সাইনোটিক কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে এবং অ্যাসাইনোটিক কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে। সো সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে টেট্রালজি অফ ফ্যালেট, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস ড্রেনেজ, এই কথাগুলো তোমাদেরকে বলতে হবে। এবং অ্যাসাইনোটিকে তোমার লেফট টু রাইট শান্ট অ্যান্ড উইথাউট শান্টিং কী কী ডিজিজ আছে সেগুলো বলতে হবে। তোমরা একটু মাথায় রাখবে, তোমরা যখন অ্যাসায়ানোটিক বা সায়ানোটিক হার্ট ডিজিজে ভাগ করছো, কেন তুমি সেটাকে সায়ানোটিক হার্ট ডিজিজ বলছো, সায়ানোসিস কেন হবে এবং অ্যাসায়ানোটিকে কেন সায়ানোসিস হচ্ছে না, এই কথাগুলো একটু মনে রাখবে বা এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। আদারওয়াইজ তুমি যখন ভাইভাতে এগুলো বলতে যাবে, তোমার প্রথম প্রশ্নই হবে যে তুমি এটাকে সায়ানোটিক কেন বলছো, বা তুমি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টকে এই সায়ানোটিক কেন বলছো, বা টেট্রালজি অফ ফ্যালেটকে তুমি কেন সায়ানোটিক হার্ট ডিজিজ বলছো। তাহলে মোস্ট কমন যে অ্যান্সারটা হয় যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে দেখা যায় আমাদের ভেন্ট্রিকুলার যে ওয়াল থাকে, ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম, সেখানে একটা বড় ডিফেক্ট থাকে এবং এটার কারণে দেখা যায় যখন হার্টটা পাম্প করতে থাকে তখন লেফট ভেন্ট্রিকুলার যেহেতু প্রেশার বেশি থাকে, মোস্টলি বলা হয়ে থাকে যে 3 টাইমস বেশি থাকে, সো এই প্রেশারের কারণে লেফট থেকে রাইটে ব্লাড শান্টিং হয়।
সো এখানে সায়ানোসিস বা সায়ানোস ব্লাড আসলে সার্কুলেশনে যাওয়ার খুব একটা স্কোপ থাকে না, সো দ্যাটস ওয়াই এটা অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। বাট ইন টেট্রালজি অফ ফ্যালট আমরা সামনে পড়বো, সেখানে দেখা যায় সায়ানোস ব্লাডগুলো সার্কুলেশনে চলে আসে, সেন্ট্রাল সার্কুলেশনে, সো সেই জন্য সেটাকে সায়ানোটিক হার্ট ডিজিজ বলা হয়। তোমরা মনে রাখবে যে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো কিন্তু ভালোই প্রিভ্যালেন্ট। তুমি তোমাদের ওয়ার্ডে যদি দেখো, দেখবে তুমি অনেক হার্ট ডিজিজের পেশেন্ট পাবে পেডিয়াট্রিক লেভেলে। অলমোস্ট বলা হয়ে থাকে যে 1000 লাইফ বার্থে 8জন বাচ্চারই কনজেনিটাল হার্ট ডিজিজগুলো থাকে। ইটিওলজি বলতে গেলে মোস্টলি এটা আননোন থাকে, বলা যায় না যে আসলে কী কারণে বাচ্চাগুলোর কনজেনিটাল হার্ট ডিজিজ হচ্ছে, বাট আমরা কিছু ক্রোমোজোমাল অ্যানোমালিসকে এর জন্য দায়ী বলতে পারি। যেমন যেসব বাচ্চাদের ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এইসব ডিজিজগুলো থাকে, তাদের হার্ট ডিজিজের চান্সেসগুলো একটু বেশি থাকে। আর অ্যান্টিনেটাল যদি মাদারের কোনো ইলনেস থাকে, লাইক ডায়াবেটিস মেলাইটাস, রুবেলা ইনফেকশন, বা কোনো এক্সপোজার টু দ্য রেডিয়েশন, বা মায়ের যদি কোনো অ্যালকোহলিজম, দেন স্মোকিংয়ের হিস্ট্রি থাকে, দেখা যায় এটার একটা ইফেক্ট গিয়ে পড়ে বাচ্চাটার উপর, এবং বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজের চান্সেসগুলো বেড়ে যায়। এক্ষেত্রে তোমাকে এই নামগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। অ্যান্ড আফটার দ্যাট তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই ডিজিজগুলোর একটু ডিটেলস নিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। যখন তুমি সাইনোটিক হার্ট ডিজিজে টেট্রালজি অফ ফ্যালট বলবে, তখন তোমাকে টেট্রালজি অফ ফ্যালট থেকেই প্রশ্ন করা হবে। এবং অ্যাসাইনোটিক হার্ট ডিজিজে দেখা যায় ভিএসডি থেকে খুব খুব বেশি প্রশ্ন করা হয়। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং টেট্রালজি অফ ফ্যালট, এই দুটো টপিক হচ্ছে আমাদের রিটেনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো টপিক। আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থেকে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো একটু জাস্ট যদি জানতে পারি তাহলে ভালো হয়। যেমন ধরো, অনেক সময় একটা স্টেম এরকম আসতে পারে যে a 16 months old boy presented with history of recurrent respiratory tract infection since early infancy, and he is not growing well and becomes tired during breastfeeding. He has a grade 3 systolic murmur on auscultation of precordium. সো মোটামুটি একটা স্টেম ধরানোর পর তোমাদেরকে জিজ্ঞেস করবে 3 probable diagnoses বলো, and how will you evaluate his problems clinically and to reach an professional diagnosis, and lastly how will you investigate this problem. সো তোমাকে যখন ডিডি জানতে চাইবে বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানতে চাইবে, সো তিনটা জিনিস অবশ্যই বলতে হবে: ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ট্রেটালজি অফ ফ্যালট, অ্যান্ড অ্যাবস্টেন অ্যানোমালি। এগুলো হচ্ছে খুবই কমন কজেস যে সিনারিওটা তোমাকে দেওয়া হচ্ছে। যখন এই রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন এই কথাটা চলে আসবে, মোরাল লাইক এটা ভিএসডিকেই ইন্ডিকেট করে, কারণ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কিছু কমপ্লিকেশনস আমাদেরকে পড়তে হয়, এবং এই কমপ্লিকেশনসগুলোর মধ্যে রিকারেন্ট ইনফেকশন খুবই কমন একটা কমপ্লিকেশন। এছাড়াও আরও কয়েকটা কমপ্লিকেশন তোমাদেরকে পড়তে হবে ভিএসডির জন্য। এই ভিএসটিকে কিন্তু আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করি। প্রথমেই তার সাইজের উপর বেস করে আমরা কিছুকে বলি স্মল ভিএসটি বা স্মল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, আর কিছু থাকে লার্জ ভিএসটি। সো স্মল ভিএসটির এক ধরনের ট্রিটমেন্ট থাকে, লার্জ ভিএসটির এক ধরনের ট্রিটমেন্ট থাকে। স্মল ভিএসটিগুলো দেখা যায় খুব একটা বেশি প্রবলেম করে না, ফিজিক্যালি বাচ্চাটার জন্য খুব একটা বেশি ডিস্ট্রেস ক্রিয়েট করে না, সো দ্যাটস ওয়াই আমরা স্মল ভিএসটিগুলো নিয়ে খুব একটা বেশি বদার্ড থাকি না। কিন্তু যেগুলো লার্জ ভিএসডি সেগুলোতে ভালোই কিন্তু প্রবলেম থাকে, এবং বাচ্চার কিন্তু খুব বেশি ফিজিক্যাল সিমটমসও দেখা দেয়। সো দ্যাটস ওয়াই আমাদের সেকেন্ডটাতে বা লার্জ ভিএসডিগুলোর জন্য ইন্টারভেনশন করা প্রয়োজন পড়ে। আমরা লার্জ ভিএসডিতে মোটামুটি এই যে কমপ্লিকেশনসগুলোর কথা বলছিলাম সেগুলো দেখতে পাই আমরা, কিন্তু স্মল ভিএসডি যখন হয়, মানে যখন আমার গ্যাপটা ছোট থাকে, তখন কিন্তু ব্লাড খুব একটা বেশি মিক্স আপ হতে পারে না, এবং যে ম্যানিফেস্টেশনসগুলো সেগুলো অনেক সময় দেখা যায় কোনো কোনো তার মানে লাইফে কখনো প্রকাশই পায় না। অনেক পরে গিয়ে দেখা যায় সে যখন বড় হয়ে গেছে তখন হয়তো বা তার হার্টের ডিজিজটা জানতে পারা গেছে যে তার হার্টে একটা ফুটা আছে, কিন্তু যেহেতু সেটা ছোট সাইজে, সো দ্যাটস ওয়াই ব্লাডের মিক্সচারটাও কম, সো দ্যাটস ওয়াই খুব একটা বেশি প্রবলেম তারা ক্রিয়েট করে না। কিন্তু যেগুলো লার্জ ভিএসডি সেগুলো কিন্তু খুব আর্লি প্রেজেন্টেশন নিয়ে আসে বাচ্চা তোমার কাছে। আর্লি প্রেজেন্টেশনগুলোর মধ্যে কী থাকে? প্রথমেই থাকে হচ্ছে ডিসনিয়া অ্যাট রেস্ট অর অন এক্সারশন। সে ডিজনিক থাকে, সে হচ্ছে এক্সারশন, যখন সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে তখন তার এক্সারশনের হিস্ট্রি থাকে। পুয়ার ফিডিং অ্যান্ড ইন্টারাপ্টেড ফিডিং, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার জন্য। দেখবে সে যদি ঠিক মতো না খায় এবং সে হচ্ছে খাবার মাঝখানে যদি ইন্টারাপশন থাকে তার ফিডিংয়ের মাঝখানে, তাহলে মোটামুটি তুমি বুঝে নেবে যে দেয়ার ইজ সামথিং প্রবলেম। নট নেসেসারিলি এই দুটো থাকলেই তার ভিএসডি হচ্ছে, বাট দিস থিংস ইজ ভেরি প্রিডমিনেন্ট ইন ভিএসডি।
দেন পুয়ার ওয়েট গেইন অথবা ফেইলিয়ার টু থ্রাইভ বলি আমরা জিনিসটাকে, যেহেতু তার অক্সিজেনেশন প্রপারলি হচ্ছে না এবং একটা কম্পোনেন্ট অফ দ্য ব্লাড আসলে সিস্টেমিক সার্কুলেশন থেকে চলে যাচ্ছে এবং মিক্সচার হচ্ছে, সো দ্যাটস ওয়াই এখানে তার পুয়ার গ্রোথ একটা ইস্যু। ইজি ফ্যাটিগেবিলিটি, profuse perspiration, and recurrent respiratory tract infection and cyanosis. রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এই জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে আমাদের রাইট সাইডের হার্ট কম্পোনেন্ট থেকে ওখানে অক্সিজেনেটেড ব্লাডগুলো ইজিলি তোমার অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিক্স আপ হয়ে যায় এবং সেখান থেকে দেখা যায় হচ্ছে পিউরিফিকেশনের যে প্রসেসটা ছিল, যে লাংয়ের থ্রু আমাদের একটা পিউরিফিকেশন প্রসেস হতো, যেহেতু আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনের ব্লাডের সাথে মিক্স আপ হয়ে যাচ্ছে, সো সেখানে একটা ইনফেকশনের চান্সেস একটু বেড়ে যায়। সো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা, সো আমরা ভিএসডি নিয়ে পড়াশোনা করছিলাম এবং ভিএসডি আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছি, সেটা হচ্ছে কেন রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনসগুলো হয় ভিএসডিতে। আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের ভিএসডিতে যেহেতু লেফট সাইডের অফ হার্ট থেকে আমাদের ব্লাডগুলো রাইট সাইডে খুব বেশি আসার চেষ্টা করে, তখন আমাদের কিন্তু রাইট সাইডে ব্লাড লোডটা বেড়ে যায় এবং ব্লাড লোড বাড়ার কারণে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড কিন্তু আমাদের লাংসে চলে যায় ফর পিউরিফিকেশন, রাইট? সো ওই এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাডটা যখন লাংসে যায়, লাংস আমাদের কী করে, পিউরিফিকেশনে কাজ করে বা এক্সচেঞ্জ করার চেষ্টা করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ ব্লাডটা গিয়ে সেখানে ক্রনিক কনজেশন করতে পারে এবং এটা একটা ভালো রিসোর্স হিসেবে কাজ করে, যেহেতু এখানে ব্লাড থাকে, ব্লাড একটা ভালো রিসোর্স হিসেবে কাজ করে ফর ব্যাকটেরিয়াল গ্রোথ। সো এখানে পিউরিফিকেশনের যে প্রসেসটা সেটা ঠিকঠাক মতন হয় না এবং দ্যাটস ওয়াই আমাদের দেখা যায় যে ইনফেকশনের রেটটা অনেক বেশি বেড়ে যায় আমাদের ভিএসডির ক্ষেত্রে। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে কেন ভিএসডির রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনসগুলো বেশি হয়। এবার আসো ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা যখন বাচ্চাটাকে দেখি, মোস্ট অফ লাইকলি তো আমি জানি না যে বাচ্চাটা আসলে কোন ডিজিজ নিয়ে আছে, তো আমি বাচ্চাটার ফিজিক্যাল এক্সামিনেশন করার চেষ্টা করি। আমি দেখতে চাই যে বাচ্চাটা কী ধরনের ফিচার্স নিয়ে আমার সামনে এসেছে। তো এই বাচ্চাগুলো আসলে যেটা থাকে সেটা হচ্ছে তুমি অ্যাপিয়ারেন্সে দেখবা একটু সিক লুকিং থাকে, ম্যালনারিশ থাকতে পারে, যেহেতু আমরা অলরেডি বলেছি তাদের পুয়ার ওয়েট গেইন হয়, আর পালস রেট দেখা যায় ইনক্রিজ থাকে এবং ভলিউম মোটামুটি ভালোই থাকে। ব্লাড প্রেশারও খুব একটা সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি জেবিপি রিস্ক পেতে পারো অথবা পেটালিনিমা পেতে পারো বা নাও পেতে পারো, এগুলো খুব বেশি ম্যান্ডেটরি না। দেন হচ্ছে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি যখন মোটামুটি একটা সন্দেহ করে ফেলবে যে হচ্ছে এই বাচ্চাটার হয়তো বা কোনো হার্ট ডিজিজ থাকতে পারে, তখন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টটাকে ইনভেস্টিগেশনগুলো করতে দেওয়া। তুমি কী কী ইনভেস্টিগেশন দেবে মনে রাখবে, যে কোনো ধরনের এরকম হার্ট ডিজিজে আমরা অবশ্যই ইসিজি অবশ্যই দেই, কিন্তু সেই সাথে তোমরা দেখো এটা যদি প্যাথোফিজিওলজিতে একটু চিন্তা করো, তাহলে হচ্ছে আমার ব্লাড মিক্সিংয়ের কারণে আমার হার্টে লেফট সাইড রাইট সাইডে ব্লাড লোড বেড়ে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমাদের লাংসেও কিন্তু ব্লাড লোডটা বেড়ে যাচ্ছে। সো আমাদের লাংয়ে যখন বেশি বেশি রক্ত চলে যাচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু চেস্ট এক্সরেতে কিছু ইন্ডিকেশন পাবো বা চেস্ট এক্সরেতে কিছু ফাইন্ডিংস পাবো। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই এই বাচ্চাটাকে একটা চেস্ট এক্সরে করাতে হবে। তাহলে আমরা ইনভেস্টিগেশনে প্রথমে যখন একটা চেস্ট এক্সরে করবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে কার্ডিওমেগালি। আমাদের মোটামুটি কার্ডিওথোরাসিক যে রেশিও, সেই রেশিওটা হচ্ছে দেখবে মোর দ্যান 60% থাকে। কেন? কারণ তখন তোমার রাইট হার্টকেও কিন্তু পাম্প করতে হচ্ছে বেশি বেশি, কারণ তার যে পরিমাণ ব্লাড লোড থাকার কথা তার থেকে এখন বেশি ব্লাড তার কাছে চলে আসতেছে। কেন? কারণ যে গ্যাপটা থাকছে সেখান দিয়ে লেফট সাইড অফ দ্য হার্ট থেকে, লেফট ভেন্ট্রিকলস থেকে এক্সট্রা অ্যামাউন্ট অফ ব্লাড পুশড ইনটু দ্য রাইট ভেন্ট্রিকল। সো এই জন্য আমরা কার্ডিওমেগালির মতন ফিচার্সগুলো পেতে পারি। এক, সেকেন্ডলি পালমোনারি ভাস্কুলার মার্কিংগুলো কিন্তু ইনক্রিজ থাকে। তুমি যখন একটা হার্টের এক্সরে দেখবে, চেস্টের এক্সরে দেখবে, তুমি সেখানে মার্কিংগুলো বুঝতে পারছো এবং সেগুলো খুব বেশি প্রমিনেন্ট, কারণ যেহেতু আমাদের এখানে ব্লাড সাপ্লাই বেশি হচ্ছে এখন লাংসে, রাইট ভেন্ট্রিকল থেকে যেহেতু বা রাইট হার্ট থেকে যেহেতু ব্লাডগুলো লাংসে যাচ্ছে এবং লাংয়ে বেশি বেশি ব্লাড যাচ্ছে এখন, সো দ্যাটস ওয়াই এখানে তুমি মার্কিংগুলো অনেক স্পষ্ট বুঝতে পারবে। আর চেস্ট এক্সরেতে তুমি যদি ছোট কোনো ডিফেক্ট থাকে, এই চেঞ্জেসগুলো কিন্তু খুব বেশি প্রমিনেন্ট হবে না।
দ্যাটস ওয়াই তখন কিন্তু তুমি চেস্ট এক্সরে করে খুব একটা বেশি কিছু বুঝতে পারবে না। এই কথাটা মাথায় রাখতে হবে তোমাকে। আর ইসিজির ক্ষেত্রে, ইভেন ইকোর ক্ষেত্রেও সেম। স্মল ভিএসডি হলে আমরা খুব বেশি প্রমিনেন্ট ফিচার্সগুলো পাই না, কিন্তু যদি লার্জ ভিএসডি হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে ইসিজিতে তুমি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পারো। হাইপারট্রফির জন্য যে চেঞ্জেসগুলো আসে ইসিজিতে সেগুলো তুমি দেখতে পারো। বা পি ওয়েভসগুলো অনেক সময় পিকড থাকে বা নচড থাকে, অথবা বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফিও তুমি দেখতে পারো। সাথে অবশ্যই মনে রাখবে এখানে পালমোনারি হাইপার টেনশনের একটা চান্স থাকে। সো তুমি কি বলবে, তুমি ইসিজিতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারো লার্জ ভিএসডির জন্য, অথবা বাইভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারো যেটা অ্যাসোসিয়েটেড থাকে পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে সাথে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে, কারণ এখানে পালমোনারি কিছু কমপ্লিকেশনস তোমার অবশ্যই অ্যারাইজ করবে, যেহেতু তুমি ব্লাড লোডটা বাড়িয়ে দিচ্ছ রাইট ভেন্ট্রিকলে। আর ইকোকার্ডিওগ্রাম তুমি যখন করবে, তুমি লোকেশন অ্যান্ড সাইজ অফ দ্য ডিফেক্ট অ্যান্ড ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো, এই দুটো জিনিস বোঝা যাবে যে আসলে ব্লাডটা কোথা থেকে কোথায় যাচ্ছে। তার মানে তুমি এই তিনটা পরীক্ষা করে খুব ইজিলি ধরে ফেলতে পারবে যে তার ভিএসডিটা কী ধরনের ভিএসডি, কি স্মল ভিএসডি, কি লার্জ ভিএসডি, বা এই ভিএসডিটা আসলে তার আছে কি নাই। এবার আসলে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট অপশনে মোটামুটি আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একটা স্মল ভিএসডি, একটা হচ্ছে মডারেট ভিএসডি। স্মল ভিএসডির জন্য মনে রাখবে সবসময় আমাদের প্যারেন্টসকে একটু ভালো করে কাউন্সিলিং করতে হয়, কারণ দেখা যায় ম্যাক্সিমাম কেসে স্মল ভিএসডিতে খুব একটা ক্লিনিক্যালি আসলে আমরা ওরকম ফিচার্সগুলো পাই না। সো এই ক্ষেত্রে খুব একটা বেশি ইন্টারভেনশনের দরকার পড়ে না, কিন্তু তাও যদি বাচ্চার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে তখন হচ্ছে আমরা সেখানে ইন্টারভেন করার চেষ্টা করি। আর অ্যাডভাইস দিয়ে দিতে হয় তার প্যারেন্টসকে যে নর্মাল ফুড, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে তেমন কোনো রেস্ট্রিকশন থাকে না, বা লাইক আমরা চাইলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের জন্য একটা প্রোফাইলাক্সিস দিয়ে রাখতে পারি বাচ্চাটাকে। সো স্মল ভিএসডির জন্য যেহেতু এটা একটা বিনাইন লেশন, এটার জন্য আমাদের খুব বেশি ইন্টারভেনশন করার প্রয়োজন পড়ে না। সেকেন্ডলি, আমাদের মডারেট টু লার্জ ভিএসডি হলে আমরা কি করব? এই লার্জ ভিএসডিগুলা কিন্তু কখনো নিজে নিজে বন্ধ হয়ে যায় না। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে স্মল ভিএসডিগুলা অনেক সময় দেখা যায় বাচ্চা যখন আর একটু বড় হয়, 30-50% কেসে 2 বছরের মধ্যেই দেখা যায় স্মল ভিএসডিগুলো নিজে নিজে স্পন্টেনিয়াসলি ক্লোজ হয়ে যায়। কিন্তু লার্জ ভিএসডির ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আর দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে ইন্টারভেন করতে হয়। আমাদের ট্রিটমেন্ট দেওয়ার এইম থাকে মেইনলি 4টা। আমরা চাই না যে বাচ্চাটার পরে গিয়ে হার্ট ফেলিয়ার ডেভেলপ করুক, আমরা চাই না এখানে কোনো ধরনের পালমোনারি ভ্যাসকুলার ডিজিজ থাকুক, আর বাচ্চার অ্যাডিকুয়েট গ্রোথ আমরা ইনশিওর করতে চাই, এবং ইনফেক্টিভ ইন্ডোকার্ডাইটিসগুলোকে আমরা প্রিভেন্ট করতে চাই। কেন? কারণ তুমি দেখবে যখন তুমি রাইট হার্টে বেশি বেশি ব্লাড দিচ্ছ তখন সেটা লোড বেড়ে যাচ্ছে, এবং একটা একটা সময় গিয়ে দেখবে তার হার্ট ফেলিয়ার ডেভেলপ করছে। আর যেহেতু তার ইনফেকশনের চান্সেসও বেড়ে যাচ্ছে, কারণ ব্লাড অনেক বেশি স্টে করতেছে আমাদের লাংসে, তখন সেখানে ইনফেক্টিভ ফোকাইগুলো বেশি বেশি গ্রো করা শুরু করবে, এবং ইনফেক্টিভ ফোকাইগুলো আবার হার্টেও গ্রো করতে পারে, সেখানে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা চান্স থাকে। সো আমরা লার্জ ভিএসডিতে যত আর্লি ইন্টারভেন করতে পারি তত আমাদের জন্য ভালো। আমরা মোটামুটি সাপোর্টিভ একটা ইন্টারভেনশন করি, ট্রান্স ক্যাথেটার ডিভাইস ক্লোজার একটা ইন্টারভেনশন করি, যেটা একটা মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি। আরেকটা হচ্ছে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করতে পারি। এই ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে সার্জিক্যাল ইন্টারভেনশনের সময়টা মোটামুটি 3 to 6 মান্থসের মধ্যে করে ফেলতে চাই আমরা। আর যদি কারো সিভিয়ার পালমোনারি অবস্ট্রাকটিভ ভাস্কুলার ডিজিজ থাকে তখন হচ্ছে আমরা মোটামুটি সার্জারি করতে চাই না। ওকে, সো সাপোর্টিভের আমরা কী কী দিই? আমরা নিউট্রিটিভ একটা ডায়েট অ্যালাউ করি বাচ্চাকে। আমরা বাচ্চাকে ফুরোসামাইড দিই যাতে তার এক্সট্রা লোড না থাকে বা হার্ট ফেলের দিকে সে না যায়। আমরা এসি ইনহিবিটার্স দিতে পারি লাইক এনালাপ্রিল, ক্যাপটোপ্রিল। আমরা ডিগক্সিন দিতে পারি যাতে সেটা হার্ট ফেলিয়ারের সিমটমসগুলোকে রিলিভ করে। ওকে, সো মোটামুটি আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট, ট্রান্সক্যাথেটার ডিভাইস ক্লোজার এবং সার্জিক্যাল কথাগুলো বলে ফেলেছি। তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে সাপোর্টিভ, ট্রান্সক্যাথেটার ডিভাইস ক্লোজার এবং সার্জিক্যাল, এই 3টা পয়েন্টই তোমাকে হাইলাইট করতে হবে। সাপোর্টিভে এত কিছু লিখতে পারো না পারো, বাট নিউট্রিটিভ ডায়েটের কথা অবশ্যই লিখবে, এবং ফ্যাট
সুগার এগুলো যাতে ইনক্লুডেড থাকে, কারণ তুমি ফার্স্টে বলেছো যে তার কিছু কমপ্লিকেশনসের মধ্যে একটা কমপ্লিকেশন ছিল কি, যে তার ওয়েট গেইনটা ঠিক মতন হয় না। সো দ্যাটস ওয়াই আমি নিউট্রিশনটা মেনটেন করবো। সেকেন্ডলি ফুরোসামাইড আমি দিই ডিভাইডেড ডোজে, 2 to 3 ডিভাইডেড ডোজ আমি দিই। যদি মনে রাখতে পারো ডোজটা 1 to 3 মিলিগ্রাম পার কেজি পার ডে তাহলে খুবই ভালো হয়, বা মনে না থাকলেও খুব একটা সমস্যা নেই, বাট ফুরোসামাইড যে দিতে হবে সেটা তোমাকে জানতে হবে। আফটার লোড আমি তাকে এই গেলে হচ্ছে ফুরোসামাইড, আমি ডায়োটিক্স ইউজ করছি। আফটার লোডটাকে রিডিউস করার জন্য আমি এসিহি ইনহিবিটরগুলো ইউজ করছি, আর সাথে আমি ডিগক্সিনও দিচ্ছি, যেটা like may be indicated if diuresis and afterload reduction do not relieve symptoms of heart failure adequately. কেমন? ওকে, সো এরপর তুমি মোটামুটি যখন ভিএসডিটা পড়ে ফেলবে, এরপর তোমাকে এই এসডি সম্পর্কে আসলে খুব বেশি আমাদের পড়ার নাই, কিন্তু টাইপসগুলো একটু মাথায় রাখতে পারো। 3 ধরনের এএসডি আমরা দেখি, কিন্তু এএসডি না খুব একটা বেশি দেখা যায় না। ভিএসডি পেশেন্ট খুব বেশি থাকে, জন্য ভিএসডি থেকে আমাদের রিটার্নের প্রশ্নও বেশি হয়। কিন্তু এএসডি থেকে হচ্ছে মোটামুটি ধরো টাইপস অফ এএসডিটা জিজ্ঞেস করে, অস্টিয়াম সেকান্ডাম, অস্টিয়াম প্রাইমাম, তারপর সাইনাস ভেনোসাস, কোনটা বেশি কমন। অস্টিয়াম সেকান্ডাম এটা খুব বেশি কমন, প্রায় 60% কেসেসে দেখা যায় এই অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট আমরা এটা পাই। কেমন? সো এটা ইম্পর্ট্যান্ট। এবার আসো হচ্ছে এএসডি থেকে কি আর কিছু লাগে কিনা। এএসডি থেকে মোটামুটি তুমি যদি চাও তাহলে হচ্ছে ইনভেস্টিগেশনসগুলো সেম, তুমি একটা চেস্ট এক্সরে করতে পারো, একটা ইসিজি করতে পারো, একটা ইকো করতে পারো। আর ট্রিটমেন্টেও দেখা যায় হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, ডিভাইস ক্লোজার, সার্জিক্যাল ট্রিটমেন্ট এগুলোর অপশন থাকে। বাট রিটার্নের জন্য এটা খুব বেশি দরকার পড়ে না, বা চাইলে তোমরা পড়তে পারো। এবার আসলে যেটা আসলে খুব 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 বেশি লাগে সেটা হচ্ছে আমাদের টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালট অলমোস্ট আসবেই এবং এটা আসুক না আসুক এটা তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ এই বাচ্চাগুলোকে সেভ করাটা খুব ইম্পর্ট্যান্ট হয় আমাদের জন্য। এই বাচ্চাগুলোর মানে ফিচার্সগুলো খুব বেশি প্রমিনেন্ট থাকে। সো তুমি চাইলেই খুব ইজিলি তোমাদের ওয়ার্ডে যদি রোটেশনে যাও তুমি এরকম একটা দুটা বাচ্চা পেয়ে যেতেই পারো, যেটাকে তুমি দেখেই বুঝে যাবে যে বাচ্চাটার মোস্ট প্রবাবলি টেট্রালজি অফ ফ্যালট আছে। এই টেট্রালজি অফ ফ্যালট অলমোস্ট 10% অফ দ্য কনজেনিটাল হার্ট ডিজিজকে ইনক্লুড করে। আর এটার 4টা প্যাথোলজি আছে যেগুলো মুখস্থ, একদম মুখস্থ করে ফেলবা। টেট্রালজি অফ ফ্যালটের 4টা প্যাথোলজি, 4 components of tetralogy of Fallot. First, which is obstruction to the right ventricular outflow tract, pulmonary infundibular stenosis. Second, ventricular septal defect. 3 number, overriding of the aorta. 4, right ventricular hypertrophy. সো এটা একটু মনে রাখতে পারো ইজিলি এভাবে, যে তোমার রাইট ভেন্ট্রিকুলার অনেকগুলা প্যাথোলজি এখানে আছে, বা ভেন্ট্রিকুলার অনেক কিছু এখানে আছে। আমরা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যখন পড়েছিলাম তখন পড়েছিলাম না যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হলে কী হয়, আমাদের রাইট ভেন্ট্রিকুলারে হাইপারট্রফি হয়। সো রাইট ভেন্ট্রিকুলার এখানেও এই জিনিসটাই হয়, বিকজ লেফট সাইড থেকে রাইট সাইডে ব্লাডগুলো চলে আসার চেষ্টা করে, তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। আর এখানে কনজেনিটালি একটা ওভার রাইডিং অফ দ্য অ্যাওটা থাকে, এবং অবস্ট্রাকশন টু দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টও থাকে। তার মানে রাইট ভেন্ট্রিক মানে ভিএসডির কারণে লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলের ব্লাডটা আসছে, কিন্তু আবার রাইট ভেন্ট্রিকলের হাইপারট্রফিও হচ্ছে, কিন্তু রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা ঠিক মতন যেতেও পারছে না, বিকজ এখানে একটা অবস্ট্রাকশন রয়ে গেছে আউটফ্লো ট্র্যাকে। সো এই 3টা জিনিস ইনক্লোজ করে আমাদের টেট্রালজি অফ ফ্যালটকে, সাথে আমরা ওভাররাইডিং অফ দ্য অ্যাওর্টাটাও পাই। অনেক সময় যদি এটার সাথে এএসডিও থাকে, মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের সাথে যদি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টও থাকে, আমরা সেটাকে প্যান্টালজি অফ ফ্যালট বলি। সো এই জিনিসগুলো একটু খুবই কমন, আমি জানি তোমরা সবাই জানো, এটা একটু জানা লাগবে। এরপর খুব ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ফিচার্স কী, তুমি কী কী ক্লিনিক্যাল ফিচার্স দেখবে একটা বাচ্চার। তোমাকে এখানে প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে বুঝতে হবে যে একটা বাচ্চার যখন তার টেট্রালজি অফ ফ্যালট থাকে তুমি কী কী ফিচার্স দেখে বুঝবা যে বাচ্চাটা টেট্রালজি অফ ফ্যালট। ফার্স্ট অফ অল অবশ্যই বাচ্চাটা সায়ানোটিক হবে, কারণ মনে করে দেখো তো একটু, আমরা যখন হার্ট ডিজিজগুলো সায়ানোটিক হার্ট ডিজিজ এবং অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ ভাগ করে পড়ছিলাম, সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যেই কিন্তু আমরা টেটালজি অফ ফ্যালটটা পড়ছিলাম। সো টেটালজি অফ ফ্যালটে অবশ্যই তুমি সায়ানোসিস পাবা। কেমন? এই জিনিসটা মাথায় রাখবা। এবং সায়ানোসিস দেখা যায় হচ্ছে তোমার এই সায়ানোসিসটাকে প্যারোক্সিজমাল হাইপার সায়ানোটিক অ্যাটাক বলা হয়, বা হাইপোক্সিক স্পেল বলে, বা ব্লু স্পেল বলে, বা টেট স্পেল বলে। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই বাচ্চাগুলো যখন একটু কাজ করে বা এক্সারশন করতে যায় তখনই হচ্ছে বাচ্চাগুলো হঠাৎ করে ব্লু হয়ে যায় অনেক বেশি, মানে তার ফুল সাইনোসিস যে স্টেজটা সেটা আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায়। এগুলোকে আমরা হলমার্ক অফ সিভিয়ার টফ বলি। যেমন ফার্স্ট 2 ইয়ার্স
ডিউরিং লাইফ তুমি দেখবা হচ্ছে 4 to 6 month অফ এজে এই অ্যাটাকগুলো খুব বেশি হয়। এই যে টেট স্পেল বা ব্লু স্পেল বা হাইপোক্সিক স্পেলসগুলো খুব বেশি হয়। সো বাচ্চা যদি ভিগোরাসলি কান্না করে তখন দেখা যায় হচ্ছে স্পেলসগুলো মোস্টলি হয় মর্নিংয়ে আর হচ্ছে ভিগোরাস কান্না করার পর। আর এই সাইনোটিক স্পেলগুলো দেখা যায় এক্সারশনে খুব বেশি বেড়ে যায়। বাচ্চা যদি কান্না করে অনেক বেশি বেড়ে যায়, ইরিটেটেড থাকে বা আপসেট থাকে, বাচ্চা স্লিপলেসনেস থাকে, তখন এই স্পেলসগুলো বেশি হয়। তো পরীক্ষায় যেটা আসে, রিটার্নে যেটা আসে, সেটা হচ্ছে সাইনোটিক স্পেলগুলোকে তুমি কিভাবে ম্যানেজ করবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। আরেকটা জিনিস এটা জানতে চায় যে হচ্ছে সাইনোটিক স্পেলটা অ্যাকচুয়ালি কী হয়। যখন সাইনোটিক স্পেল বা টেট স্পেল হয় তখন বাচ্চার সাডেন অনসেট অফ ডিজনিয়া হয়। মাঝে মাঝে দেখা যায় বাচ্চা গ্যাসপিং করে রেসপিরেশনে এবং সিনকোপি দেখা যায়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আর সাডেন ডিপেন্ডিং অফ সাইনোসিস, হঠাৎ করে দেখবা সে ব্লুইশ তো হয়েছে এবং বেশি ব্লুইশ হয়ে গেছে। সো ডিপেন্ডিং অফ দ্য সাইনোসিস, অল্টারেশনস ইন কনসিয়াসনেস অল্টার হতে পারে, কনভালশন হতে পারে, টেম্পোরারিলি ডিসঅ্যাপিয়ার করতে পারে, অ্যান্ড ডিক্রিজ ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিস্টোলিক মারমার, এই জিনিসগুলো হতে পারে। ইজি ফ্যাটিগেবিলিটি অ্যান্ড ডিজনিয়া অন এক্সারশন, এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু জানা রাখবা। আর একটা জিনিস মনে রাখবা যে বাচ্চাগুলো যখন ডিজনিক হয়ে যায় তখন ওরা স্কোয়াটিং পজিশনে চলে যায়। কারণ স্কোয়াটিং পজিশনে থাকলে তাদের হচ্ছে তোমার ভেনাস কন্ডিশনটা কমে যায়। দ্যাটস ওয়াই বাচ্চাগুলো স্পন্টেনিয়াসলি তারা স্কোয়াটিং পজিশনে চলে যায়। একটা এই ধরনের যখন স্পেলগুলো হয় বা ডেথ স্পেলগুলো হয় তখন সাইনোটিক ব্লাডগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়। সো তুমি যখন স্কোয়াটিং পজিশনে একটা বাচ্চা বসে থাকবে তখন এটা রেজিস্ট্যান্সটাকে ইনক্রিজ করে দেয়, পেরিফেরাল সিস্টেমিক ব্লাড ভেসেলের রেজিস্ট্যান্সটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে লেফট ভেন্ট্রিকলের প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। তো লেফট ভেন্ট্রিকলের প্রেশার যদি বেড়ে যায় তাহলে কী হবে বলো তো। লেফট ভেন্ট্রিকলের প্রেশার যদি রাইট ভেন্ট্রিকল থেকে বেড়ে যায় তখন রাইট টু লেফট শান্টটাকে ক্রস করে লাইক এটা ডিক্রিজ হয়ে যাবে, রাইট। আমাদের দেখো ভেনাস মানে এই সায়ানোসিসটা হওয়ার একটা মাত্র লক্ষ্য মানে একটা মাত্র কারণ হচ্ছে রাইট সাইড থেকে ব্লাডগুলা যদি লেফট সাইডে চলে আসে এবং লেফট হার্ট হয়ে যদি তার পুরো বডিতে এটা সার্কুলেট করে তখন দেখা যায় সায়ানোসিসটা আমরা দেখতে পাই। কিন্তু বাচ্চাটা যখন স্কোয়াটিং পজিশনে চলে যাবে তখন যার রেজিস্ট্যান্স অফ দ্য পেরিফেরাল সিস্টেমিক ব্লাড ভেসেলটা বেড়ে যাবে, তখন তুমি দেখবে যে তার লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা অনেক বেশি রাইজ করতেছে। এবং লেফট ভেন্ট্রিকুলার প্রেশার রাইজ করার কারণে তুমি ভেন্ট্রিকুলার যে আগে যে রাইট টু লেফট শান্টিংটা হতো সেটা এখন চেঞ্জ হয়ে লেফট টু রাইট শান্টিং হওয়া শুরু করে এবং আস্তে আস্তে যে সায়ানোসিসটা সেটা কমে আসে এবং এর মাধ্যমে হচ্ছে বাচ্চাটা একটু রিলিফ ফিল করে। আর এখানেও সেম ফেলার টু থ্রাইভটা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে, যে তার ফেল টু থ্রাইভ। জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে বাচ্চাটাকে তুমি দেখবা যে তার অ্যাপিয়ারেন্স মোটামুটি একটু ব্লুইশ থাকে, সায়ানোস থাকে, তার স্কিন মানে যে সেন্ট্রাল সায়ানোসের যে সায়েন্সগুলো থাকে, স্কিন, লিপস, মিউকাস মেমব্রেন, এগুলো দেখবা ব্লুইশ হয়ে আছে। তার কনজাংটিভাতে দেখবা কনজেস্টেড, কারণ এই বাচ্চাগুলোর পলিসাইথেমিয়া থাকে, যেহেতু অক্সিজেন ক্যারি করতে পারে না তাদের দেখা যায় ব্লাডে আরবিসির সংখ্যা অনেক অনেক বেশি। সেই জন্য পলিসাইথেমিয়া থাকার কারণে বাচ্চাগুলার লাইক কনজাংটিভা দেখবো অনেক বেশি কনজেস্টেড, অনেক বেশি একদম টকটকে লাল, কেমন। আর খুবই খুবই কমন সেটা হচ্ছে আমরা ক্লাবিং টেট্রোলজি অফ ফ্যালটের বাচ্চাদের হাতে ক্লাবিং পাবোই, এটা খুবই খুবই কমন। আমরা ক্লাবড ফিঙ্গার্স পাই, টোজও থাকতে পারে অনেকে, বাট ফিঙ্গার্সটা খুব কমন। আর পালসে খুব একটা সমস্যা হয় না, ইডিমাও থাকে না। কিন্তু অ্যানথ্রোপোমেট্রি আবার তুমি যখন করবা বাচ্চাটাকে তখন তুমি দেখবে তার স্টান্টেড গ্রোথ থাকে। তার মানে অন ইন জেনারেল তুমি যখন বাচ্চাটাকে দেখছো তুমি দেখবা যে তার স্কিন, লিপস ব্লুইশ হয়ে আছে, টাং ব্লুইশ হয়ে আছে। তুমি দেখবা যে তুমি যখন একটু অ্যানিমিয়া চেক করার জন্য বাচ্চাটা কনজেন্টিভা দেখার চেষ্টা করবা তুমি দেখবা সেখানে অনেক বেশি কনজেস্টেড হয়ে আছে। তুমি বাচ্চাটা দেখবা মোটামুটি তার এজের তুলনায় তার স্টান্টেড গ্রোথ। সো এগুলো মোটামুটি আমাদেরকে এই ভিউ দেখায় যে এই বাচ্চারা মোস্ট প্রবাবলি ইজ এ কেস অফ টেট্রোলজি অফ দ্য ফ্যালট। এবার আসো উইচ ইজ লাইক এটা পরীক্ষার রিটেনের খুব কমন একটা প্রশ্ন, উইচ ইজ দ্য কমপ্লিকেশনস অফ টেট্রোলজি অফ দ্য ফ্যালট। এবং এখানে মোটামুটি তোমাকে 6 থেকে 7টা কমপ্লিকেশন একদম মুখস্থ ঠুতস্থ রাখতে হবে, কারণ এটা রিটেনে আসে, এটা ভাইভাতে আসে, অনেক সময় জিজ্ঞেস করে এবং খুব কমন একটা প্রশ্ন স্পিতেও আসতে পারে। ঠিক আছে, সো এটা আসলে 7-8টার মতন আছে বইয়ে, তুমি ওই 8টাই তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। সো কমপ্লিকেশনসগুলো কী কী হতে পারে? কমপ্লিকেশনস হচ্ছে হাইপার সায়ানোটিক স্পেল,
তার মানে কোনো বাচ্চার যদি টেট্রালজি অফ ফ্যালট থাকে তার হাইপার সায়ানোডিক স্পেলস থাকবে। তার মানে সে যখন ফিগারাসলি কান্না করবে, সে যখন স্লিপলেসনেস থাকবে, সে যখন একটু মন খারাপ করে থাকবে, দেখা যাবে তার হচ্ছে সায়ানোস, তার বডিটা হঠাৎ করে অনেক বেশি সায়ানোসড হয়ে গেছে এবং সে শ্বাস নিতে পারছে না। এই বাচ্চাটার সিভিয়ার পলিসাইথেমিয়া থাকবে। আমরা অলরেডি বলেছি কেন তার সিভিয়ার পলিসাইথেমিয়া থাকবে। এই বাচ্চাগুলোর দেখা যায় সেরেব্রাল অ্যাবসেস ডেভেলপ করে, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি? কারণ আমাদের এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলা রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে শান্টিং হয়ে আসতেছে, বাইপাস হয়ে আসতেছে উইদাউট বিং ক্লিয়ার উইথ দ্য লাংস তাদের মাইক্রো অর্গানিজমগুলো ক্লিয়ার করার কথা। যেখানে আমরা পড়েছিলাম যে পালমোনারি যে সেলগুলো থাকে পালমোনারি ম্যাক্রোফেজেস সেগুলোকে অমিট করে সে যখন চলে আসতেছে সিস্টেমিক সার্কুলেশনে রাইট টু লেফট শান্ত হয়ে, তখন আমাদের ব্রেনে যেহেতু সার্কুলেশনগুলো যায়, দেখা যায় এগুলো ইনফেকশাস ফোকাইগুলো নিয়ে যায় এবং ব্রেনে তার লাইক সেপসিস, ব্রেনে হচ্ছে বিভিন্ন অ্যাবসেস ফর্মেশন হয়। কেমন? সো এটা একটু মাথায় রাখা লাগবে। দেন আমরা দেখি হচ্ছে তার সেরেব্রাল থ্রম্বোএম্বোলিজম হয়, স্ট্রোকের চান্সেস বেড়ে যায়, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়, ডিলেড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমরা অলরেডি বলেছি স্টান্টার্ড গ্রোথ থাকে, ডিলেড পিউবার্টি, এই দুটো কিন্তু অনেকটুকু সিনোনিমাস। যার ডিলেড গ্রোথ বা ডেভেলপমেন্ট থাকবে সেই তো স্টান্টার্ড হবে, তাই না? ওকে, তারপর হচ্ছে আদার্সের মধ্যে আমরা হাইপারউরিসেমিক গাউট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এগুলো বলতে পারো, কিন্তু মানে ফার্স্টের দিকে যেগুলো এগুলো একদম না বললেই না, এগুলো হচ্ছে মাস্ট টু নো। কেমন? এবার আসো আমরা ইনভেস্টিগেশনে আমাদের ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে একটা সিবিসি করে ফেলা। কারণ সিবিসিতে আমি হিমোগ্লোবিনটা দেখতে পারবো, আমি একটু তার পিভিএফটা দেখতে পারবো। কেমন? সো এই জন্য হচ্ছে আমি একটা সিবিসি করে ফেলবো, আরবিসি কাউন্টটা আমি দেখতে পারবো, বা তার পলিসাইথেমিয়া লেভেলটা আমি দেখতে পারবো। দেন হচ্ছে আমি একটা অ্যাজ ইউজুয়াল একটা চেস্ট এক্সরে করাবো। চেস্ট এক্সরেতে দেখা যায় খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তুমি দেখতে পাবে চেস্ট এক্সরেতে, সেটা হচ্ছে বুথ শেপড একটা হার্ট দেখা যায়। বুথ শেপড হার্ট ইন টেট্রালজি অফ দ্য ফ্যালট। এই এক্সরেটা একটু দেখার চেষ্টা করবে। এক্সরেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে, এটা অস্পিতেও আসে এবং এটা দেখে তোমাকে বলতে বলে যে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, বা এইটার ডায়াগনোসিস বলো, বাচ্চাটা ডায়াগনোসিস বলো। সো আমরা একটা বুথ শেপড হার্ট দেখতে পাই। কেন এটা বুথ শেপড হয়ে যায় এটা অনেক সময় জিজ্ঞেস করে। বিকজ দ্য কনকেভিটি অ্যাট পালমোনারি কোনাস অ্যান্ড আপটার্নিং অফ দ্য কার্ডিয়াক অ্যাপেক্স, এই কথাটা বলতে হয় যে আপটার্নিং অফ দ্য কার্ডিয়াক অ্যাপেক্স হয় এবং কনকেভিটি থাকে অ্যাট দ্য পালমোনারি কোনাস। এই পালমোনারি কোনাসে কেন তোমার কনকেভিটি থাকে? কারণ পালমোনারি আর্টারি ব্লাড ফ্লোটা কমে যায়। আর আপটার্নিং অফ দ্য কার্ডিয়াক অ্যাপেক্স থাকে ডিউ টু লিফটিং অফ দ্য কার্ডিয়াক অ্যাপেক্স বাই হাইপারট্রোফাইড রাইট ভেন্ট্রিকল। মনে রাখবে হাইপারট্রোফিড, এখানে হাইপারট্রোফাইড রাইট ভেন্ট্রিকলটা হয় বিকজ রাইট সাইডে ব্লাড বেশি থাকে এবং রাইট সাইডের হচ্ছে লোড অফ দ্য ব্লাড বেশি থাকার কারণে সেখানে হাইপারট্রফি কারণে হচ্ছে তোমার অ্যাপেক্সটা একটু আপটার্নড হয়ে যায়। আর লাং ফিল্ডগুলো তুমি দেখবা হচ্ছে এখানে অলিগেমিক থাকে। কেন অলিগেমিক থাকে? কারণ আমরা পড়েছি যে তোমার টেট্রালজি অফ দ্য ফ্যালটের একটা কম্পোনেন্ট যখন সে ব্লাডগুলোকে রাইট ভেন্ট্রিকল থেকে ইজেক্ট করার ট্রাই করে, ইনফান্ডিবুলামের অবস্ট্রাকশন থাকার কারণে সে ব্লাডগুলো কিন্তু যেতে পারে না। সো দ্যাটস ওয়াই, এই কারণে দেখা যায় হচ্ছে তার অবস্ট্রাকশনের কারণে লাংসে প্রপারলি ব্লাডগুলো যেতে পারতেছে না এবং সেখানে অলিগেমিক লাং ফিল দেখা যায়। এই কথাটা একটু মাথায় রাখবে। আর হচ্ছে তুমি কি করতে পারো, তুমি হচ্ছে একটা ইকোকার্ডিওগ্রাফি করতে পারো যেটা কনফার্ম করবে তোমার ডায়াগনোসিস। একটা ইসিজি তো অবশ্যই, সেখানে তুমি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পারবে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন দেখতে পারবে। এবার আসবে ট্রিটমেন্টটা পরীক্ষায় আসে যে তুমি একটা বাচ্চার হচ্ছে সাইনোটিক স্পেল হচ্ছে, তুমি সাইনোটিক স্পেলটাকে কীভাবে কন্ট্রোল করবে বা কী করবে তুমি এই বাচ্চাটাকে। সো মনে রাখবে তুমি যখন একটা ওল্ডার চাইল্ডের সাইনোটিক স্পেল হচ্ছে, তুমি বাচ্চাটাকে নি চেস্ট পজিশনে রাখবে বা স্কোয়াটিং পজিশনে রাখবে। বাচ্চাটা এমনি এমনি স্কোয়াটিং পজিশনে চলে যায়, স্কোয়াট পজিশনে চলে যায়, যাতে তার ওই পেরিফেরাল সিস্টেমিক ব্লাড ভেসেলের যে রেজিস্ট্যান্স সেটা বাড়ে এবং হচ্ছে তার লেফট টু রাইট শানটা শুরু হয়। এতে করে হচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশনে সাইনাস ব্লাডের লেভেলটা কমে যাবে। তো তুমি জাস্ট চিন্তা করো, ফার্স্ট হচ্ছে বাচ্চাটাকে পজিশনিং করতে হবে এক। সেকেন্ডলি, যেহেতু সে একটা সাইনোসড বাচ্চা, দ্যাট মিনস তোমাকে তাকে অবশ্যই সাইনোসিসটাকে ইরেজ করতে হবে। সাইনোসিস কমার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে অবশ্যই তাকে অক্সিজেন দিতে হবে। অলমোস্ট বলা হয়ে থাকে 3 to 5 লিটার পার মিনিট অক্সিজেন বাচ্চাটাকে দিতে হবে। এটা ইদার তুমি ফেস মাস্ক দিয়ে দিতে পারো অথবা হেড বক্স দিয়ে দিতে পারো। কারণ বাচ্চারা দেখা যায় অনেক সময় নেজাল ফেস মাস্কগুলো রাখতে চায় না, তখন সেক্ষেত্রে আমরা হেড বক্স ইউজ করতে পারি।
এবং অবশ্যই বাচ্চাকে শান্ত করতে হবে, কাম করতে হবে, তাকে হচ্ছে কাম এনভায়রনমেন্টে রাখতে হবে। বাচ্চাটাকে হচ্ছে আলাদা একটা রুমে রাখতে হবে যেখানে সে কামলি ঘুমাবে, কারণ যত বেশি তার এক্সারশন হবে বা যত বেশি তার অ্যাক্টিভিটিস হবে তত কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাবে। আর তুমি যদি তাও দেখো যে না, এগুলো কন্ডিশন করার পরও প্রপার পজিশনিং করার পর বাচ্চাটাকে তুমি পজিশনিং করলে 3 to 5 লিটার তুমি অক্সিজেন দিলে পার মিনিট, স্ট্যাবলিশ করলে কাম এনভায়রনমেন্ট, তাও কাজ করছে না, তাহলে তুমি কি করবে? এবার আমাকে মেডিকেল ইন্টারভেনশনে যেতে হবে। সেখানে আমি কি করতে পারি? আমি তাকে আইভি ফ্লুইড দিতে পারি। অলমোস্ট বলা হয়ে থাকে 10 ml পার কেজি করে একটা বোলাস নর্মাল স্যালাইনের ফ্লুইড দেওয়ার জন্য। এরপর আমি কি দিব? এরপর হচ্ছে আমি, যেহেতু বাচ্চাটা কান্না করলে তার এক্সারশনে হচ্ছে এই প্রবলেমটা এক্সাজারেট করে, তাই আমি ওকে একটা মাসেল রিল্যাক্সেন্টের মতন একটা ড্রাগ দিব, যেটার মাধ্যমে সে বাচ্চাটা কাম থাকবে। আর সেটা হিসেবে আমি ইউজ করতে পারি মরফিন হচ্ছে তার মাসেলগুলো রিল্যাক্সেশন করতে পারে ইনফান্ডিবুলামে। সো দ্যাটস ওয়াই হচ্ছে বাচ্চাটা কাম থাকবে এবং তার এক্সারশনটা কম হবে। এবং এখানে যদি তুমি এটা মুখস্থ করতে পারো, 0.1 to 0.2 মিলিগ্রাম পার কেজি দেওয়া যেতে পারে মরফিন, তাহলে এটা খুব ভালো হয়। মনে না থাকলে শুধু মরফিন লিখলেই হবে। সেকেন্ডলি, মনে রাখবে বাচ্চাগুলো যদি সায়ানোজ এবং সায়ানোজ কন্ডিশনে কিন্তু বডিতে এসিডোটিক সিচুয়েশন ক্রিয়েট হয়। সো এই এসিডোসিসকে কম্পেনসেট করার জন্য আমরা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি আইভিতে সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি। সোডিয়াম বাইকার্বনেট এক্সার্ট করবে এবং বাইকার্বনেট হচ্ছে অ্যালকালিটিক কন্ডিশন ক্রিয়েট করবে যেখানে অ্যাসিডোসিসটা কমে আসবে। থার্ডলি, আমরা বাচ্চাটাকে প্রোপানল দিতে পারি। প্রোপানল হচ্ছে একটা বিটা ব্লকার যেটা ইনফান্ডিবুলার মাসেলগুলোকে রিল্যাক্সেশন করবে। ইনফান্ডিবুলামের মাসেল যদি রিল্যাক্সেশন হয় তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে ইজিলি ব্লাডগুলো দুইটা লাংসে যাবে এবং পিউরিফাইড হয়ে সাইনোসিক কন্ডিশনটা কমবে। তার মানে আমি যদি ইন শর্ট বলি তাহলে হচ্ছে তোমাকে অবশ্যই স্পেলসগুলো যদি পারসিস্ট করে, তোমাকে প্রথমে আইভি একটা ফ্লুইড দিয়ে দিবা তুমি বাচ্চাটাকে, দেন তুমি একটা মরফিন দিয়ে দিবা মাসেল রিল্যাক্সেশন, ইনফান্ডিবুলারের মাসেলগুলো যদি রিল্যাক্স করে। দেন হচ্ছে তুমি আরেকটা ড্রাগ দিবা, সেটা হচ্ছে প্রোপানোনল, সেটাও সেম কাজ করবে। অ্যান্ড দেন তুমি হচ্ছে বাচ্চাটাকে সোডিয়াম বাইকার্বনেট দিবা 1 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি করে, যাতে হচ্ছে অ্যাসিডোসিসটা কারেক্ট করতে পারো। তাও যদি দেখো বাচ্চাটা লাইক খুব একটা বেশি তোমাকে রেসপন্স করছে না, দেন সে দ্যাট কেসে বাচ্চাটাকে সিসিওতে রেফার করতে পারো। সো এই গেল হচ্ছে মোটামুটি যদি সায়ানোটিক স্পেল থাকে। কিন্তু যদি বাচ্চার সায়ানোটিক স্পেল না থাকে, সেক্ষেত্রে তুমি বাচ্চাকে ফ্লুইড অ্যান্ড নিউট্রিশনটা মেনটেন করতে পারো। তুমি তাকে হাই ক্যালোরি ডায়েট দিতে পারো, আয়রনের সাপ্লিমেন্টস দিতে পারো, ভিটামিনস দিতে পারো, কেমন? এবং খুব বেশি মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাডভাইস টু দ্য প্যারেন্টস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এই বাচ্চাটা কিন্তু মায়ের কাছেই থাকবে। মা যদি সাথে সাথে, তুমি তো ধরো বাচ্চা হঠাৎ করে কান্না করলো, তার সায়ানোটিক স্পেল হলো, সে তো সাথে সাথে ডক্টরের কাছে যাইতে পারবে না। তার মানে বাসায় একটু কাম রাখা, বাচ্চাটাকে একটু আইসোলেট করে রাখা, তার নিউট্রিশনের দিকে খেয়াল রাখা, বাচ্চাটাকে স্কোয়াটিং পজিশনে করে দেওয়া বা নি এলবো পজিশনে করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু মারাই করবে বা তার প্যারেন্টসরাই করবে, বাবারাই করবে। সো এই জন্য এই জিনিসগুলো তার মা বাবাকে খুব ভালো মতন আমাকে কাউন্সেলিং করতে হবে। যখনই তুমি রিটার্নে এগুলোর অ্যান্সার লিখতে যাবে, ভাগ করে করে লিখবে। অ্যাডভাইস টু দ্য প্যারেন্টস টু ফলো ট্রিটমেন্ট অ্যাট হোম, কাউন্সেল দ্য প্যারেন্টস ফর স্পেশাল অ্যাটেনশন, এভাবে করে আলাদা করে করে লিখবে, তাহলে এটা এক্সট্রা মার্কস ক্যারি করবে। ওকে, সো তুমি প্রোপানল একটা দেওয়া যেতে পারে ওরালি, যদি বাসায় থাকে বাচ্চার, যদি সাইনোটিক স্পেল বাদে যদি বাচ্চা বাসায় থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রোপানল দিতে পারি। ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন মেনটেন করতে পারি, সে হাই ক্যালোরি ডায়েট খাবে, আয়রন খাবে, সাপ্লিমেন্টস নেবে, এটা আমরা অলরেডি বলেছি। কাউন্সেলিং করতে পারি পেশেন্টকে, যাতে হচ্ছে ফ্লুইড ইনটেকটা সে ভালো মতন করে, আদারওয়াইজ থ্রম্বোএম্বোলিজমের একটা চান্স থাকতে পারে, এটা আমি মা বাবাকে বোঝানোর চেষ্টা করব। তার মানে বাচ্চাটা আমার কাছে দুইভাবে আসতে পারে। বাচ্চাটা আমার কাছে হচ্ছে সাইনোটিক স্পেল নিয়ে আসতে পারে, অথবা চাইল্ড উইদাউট সাইনোটিক স্পেল আসতে পারে। সাইনোটিক স্পেল নিয়ে আসলে আমাকে অবশ্যই তাকে সাইনোটিক স্পেলের ট্রিটমেন্ট আগে করতে হবে। আর সাইনোটিক স্পেল না নিয়ে আসলে আমার বাবাকে ওইভাবে প্যারেন্টসকে কাউন্সেলিং করতে হবে, যাতে স্পেল যদি হয় বা স্পেল যাতে না হয়, এবং তাদেরকে জানাতে হবে যে ফ্লুইড ইনটেক এগুলো যাতে ঠিক মতন করে, যাতে কমপ্লিকেশনসগুলো হ্যারাস না করে। এবার হচ্ছে সার্জারি। মোটামুটি এখানেও হচ্ছে সার্জারি করে কারেকশন করা যায়, এবং টোটাল কারেকশন যেটাকে আমরা বলি, সেটা অলমোস্ট 4 to 6 মান্থসের মধ্যে করে ফেললে একটা ভালো আউটকাম পাওয়া যায়। কিন্তু আরেকটা সার্জারি আছে যেটার নাম তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এটা যদি তোমরা লিখতে পারো এটা একটা ভালো মার্ক ক্যারি করবে। সেটা হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি। ফার্স্ট এটা তো আমরা টোটাল কারেকশন বলেছি, পরেরটা হচ্ছে প্যালিয়েটিভ সার্জারি।
প্যালেটিভ সার্জারিটার নাম হচ্ছে ব্লেলক টসিং শান্ট। ব্লেলক টসিং শান্ট, তার মানে আমরা একটা শান্টিং করে দেই এখানে। আমরা আমরা হচ্ছে তোমার আর একটা শান্টিং ক্রিয়েট করে দিই, এবং এই শান্টিংটা কিসের কিসের মধ্যে হয় এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। আমরা শান্টিংটা করি ইন বিটুইন সাবক্লাভিয়ান আর্টারি, যেটা একটা সিস্টেমিক সার্কুলেশনের পার্ট, অ্যান্ড ইন বিটুইন দ্য পালমোনারি আর্টারি, যেটা একটা পালমোনারি সার্কুলেশনের পার্ট। তার মানে আমরা পালমোনারি সার্কুলেশন অ্যান্ড সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে একটা শান্টিং করে দিই, যেটার নাম ব্লেলক টসিং শান্ট। তোমরা এটার বানান দেখবা, বানান দেখে লিখে ফেলবা, আজকেই 5বার করে লিখে ফেলবা ব্লেলক টসিং শান্ট, যাতে পরীক্ষার সময় ধরুন লিখে ফেলতে পারো, পরীক্ষার বানান যাতে ভুল না হয়, ঠিক আছে? আর হচ্ছে আমরা কমপ্লিকেশন যদি বাচ্চার থাকে সেগুলো অবশ্যই ট্রিট করব। আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের জন্য একটা প্রোফাইলেক্সিস দিয়ে রাখতে পারি, কিন্তু আমরা লাইক কোন সার্জারিটা করি, প্যালিয়েটিভ সার্জারি কোনটা, টোটাল কারেকশনাল সার্জারি কতদিনের মধ্যে করা হয়, এই ইনফরমেশনগুলো জানা থাকলে ভালো। আর প্রগনোসিস মোটামুটি এটা ডিপেন্ড করে বাচ্চার অ্যানাটমি লাইক কেমন বা লং আউটকামটা কেমন আসতেছে, এগুলোর উপর ডিপেন্ড করে। মোটামুটি এইটুকুই হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজগুলো থেকে জানতে হয়। বাকি আরও অনেকগুলো ডিজিজ আছে লাইক ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, লাইক হার্ট ফেলিয়ার, বাট এগুলো থেকে খুব একটা বেশি ওনারা প্রশ্ন করেন না। টেট্রালজি অফ ফ্যালপটা যেহেতু খুব বেশি কমন সায়ানোটিক হার্ট ডিজিজ, আর ভেন্টিকুলার সেপ্টালজিয়া যেহেতু একটা অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ, এবং এটাও খুব কমনলি দেখা যায়, সো দ্যাটস ওয়াই ওই দুটা থেকে তোমাকে A to Z সব পড়তে হবে। বাকিগুলো পড়লে ভালো, না পড়লেও খুব একটা সমস্যা নয়। যেমন কিছু ইনফরমেশনস তুমি একটু সময় পেলে পড়তে পারো, যেহেতু তোমাদের এখন একদম শেষ সময় চলতেছে, দ্যাটস ওয়াই আমি খুব বেশি এক্সট্রা বার্ডেন দিচ্ছি না। আদারওয়াইজ এটা যদি নর্মাল ব্যাচেস হতো তাহলে হচ্ছে তোমাদেরকে আরও অনেকগুলো জিনিস পড়াই দিতাম। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসটা একটু চাইলে পড়তে পারো, যে তুমি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে কী কী পাও, কিছু এক্সট্রা ফিচার্স থাকে লাইক অসলার নোটস, লাইক জেনভেলেশন, স্প্লিন্টার হেমোরেজ, অপথালমোস্কোপিতে আমরা রড স্পটস পাই। সো এই 4টা জিনিস একটু মাথায় রাখবা, কী কী পাই আমরা, অসলার নোটস, জেনভেলেশনস, তারপর স্প্লিন্টার হেমোরেজ অ্যান্ড রড স্পট, যেটা আমরা অপথালমোস্কোপে পাই। আর হচ্ছে এটা একটা ক্রাইটেরিয়া আছে যেটাকে বলে মডিফাইড ডিও ক্রাইটেরিয়া। এটা তোমরা ডেভিডসনে আমরা যখন মেডিসিন পার্ট 1টা পড়বো তখন এখানে দেখবা হচ্ছে আমরা এগুলো পড়তেছি যে মডিফাইড ডিও ক্রাইটেরিয়া কী, এখানে কী কী থাকে, মেজর ক্রাইটেরিয়া কী, মাইনর ক্রাইটেরিয়া কী, বাট পেডিয়াট্রিক্সে খুব বেশি আলাদা করে এটা পড়তে হয় না। ওকে, সো মোটামুটি এটাই হচ্ছে তোমাদের হার্ট ডিজিজ নিয়ে পড়তে হবে। রিটেনের প্রশ্নগুলো আমরা সলভ ক্লাসে আরেকটু করে আলোচনা করবো, তখন তোমাদের জন্য জিনিসটা আরও বেশি ইজি হয়ে যাবে। এবার আসো আমাদের যে সেকেন্ড টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ডিলে। আমরা ডেভেলপমেন্টাল ডিলেতে দুইটা ডিজিজের মেইনলি পড়ি, সেটা হচ্ছে একটা হাইপোথাইরয়েডিজম আর একটা ডাউন সিনড্রোম। মনে রাখবে একটা বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে মানে হচ্ছে তার মাইলস্টোন যেগুলো ছিল, তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন, সেগুলো উইদিন টাইম অ্যাচিভ না করা। তার মানে একটা বাচ্চার যখন সোশ্যাল স্মাইল আসে, আমরা নর্মালি বলি হচ্ছে একটা বাচ্চার অলমোস্ট 3 মান্থসের মধ্যে একটা সোশ্যাল স্মাইল আসে, তার নেক কন্ট্রোল, সে হচ্ছে ঘাটটা তুলে বসতে পারে অলমোস্ট 5 মান্থসের মধ্যে, তারপর সে আস্তে আস্তে একটু হাঁটার অ্যাটেম্প নেয় 20 মান্থসের মধ্যে, তারপর তার লাইক নিজের কিছু সেন্টেন্স বলতে পারে অলমোস্ট হচ্ছে 36 মান্থসের মধ্যে। সো এইগুলা এই জিনিসগুলো, এই মাইলস্টোনগুলো যদি সে ঠিকঠাক মতন উইদিন টাইম হিট করতে না পারে, তখন হচ্ছে এই ডেভেলপমেন্টাল ডিলে এগুলোকে আমরা বলি, কেমন? সো এই ডেভেলপমেন্টাল ডিলেগুলা অনেকগুলা কারণে হতে পারে, নট যে আমরা যে দুটা ডিজিজের কথা বললাম এটার কারণে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। কী কী কারণে হতে পারে? কমনলি দেখা যায় যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসগুলো লাইক ডাউন সিনড্রোম, ক্লাইনফেন্ট্রাল সিনড্রোম, ফ্রেজাইল এক্স সিনড্রোম, কেমন, এই ডিজিজগুলো যদি থাকে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসগুলো যদি থাকে, তার কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে হয়। আদারওয়াইজ কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে, যেমন ফিনাইলকিটোনিউরিয়া আমরা পড়েছি, রাইট? এন্ডোক্রাইন ডিজিজ থাকতে পারে, যেমন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেটা আজকে আমরা পড়বো। পেরিনেটাল অ্যাসফ্যাক্সিয়া থাকতে পারে। অ্যাসফ্যাক্সিয়া থাকলে কিন্তু তুমি দেখবে এটা সিকিউরিটি হিসেবে পেশেন্ট বাচ্চার কিন্তু হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি হয়, এবং সেটাও কিন্তু ডেভেলপমেন্টাল ডিলের একটা খুবই বড় কারণ। সিএনএসে ইনফেকশন থাকতে পারে লাইক মেনিনজাইটিস, এনকেফালাইটিস, তখন তার ডেভেলপমেন্টালটা ঠিক মতন হয় না। প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, টর্চ ইনফেকশন, কেমন, এবং আননোন আর এই 2 থেকে 1000টা কজ থাকতে পারে। বাট একদম গ্রসলি তোমাকে যদি জিজ্ঞেস করে যে ডেভেলপমেন্টাল ডিলে কিছু কজেস বলো, তুমি ফার্স্টে জেনেটিক্যাল কজগুলো অবশ্যই বলবে, দেন হচ্ছে তুমি এন্ডোক্রাইন কজগুলো অবশ্যই বলবে। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন খুবই কমন আমাদের সিনারিওতে, তারপর টর্চ ইনফেকশন বলতে পারো, দেন সিএনএস ইনফেকশনগুলো বলতে পারো, বাট ফার্স্টেরগুলো অবশ্যই বলবে। আচ্ছা, কিছু টার্মিনোলজি একটু মনে রাখতে পারো। হোয়াট ইজ ডিসলেক্সিয়া?
ডিসলেক্সিয়া মানে হচ্ছে প্রবলেম ইন রিডিং, তারা ঠিক মতন পড়তে পারে না। হোয়াট ইজ ডিসগ্রাফিয়া? ডিসগ্রাফিয়া মানে হচ্ছে প্রবলেমস ইন রাইটিং, সে ঠিক মতন লিখতে পারে না। আর আরেকটা আছে হচ্ছে দিস ক্যালকুলিয়া, যেটা হচ্ছে প্রবলেমস ইন ম্যাথমেটিক্স। আই গেস আমাদের অনেকেরই জিনিসটা আছে দ্যাট উই আর টু সাম এক্সটেন্ট ব্যাড অ্যাট ক্যালকুলেশনস। এনিওয়ে, বাট দিস আর দ্য লার্নিং ডিসএবিলিটিস। মাঝে মাঝে ভাইভাতে হচ্ছে এগুলো জিজ্ঞেস করতে দেখেছি যে হোয়াট ইজ ডিসলেক্সিয়া বলো, হোয়াট ইজ দিস ক্যালকুলিয়া বলো, হোয়াট ইজ ডিসগ্রাফিয়া বলো, কেমন? সো দ্যাটস ওয়াই এটা একটু পড়ে ফেললে ভালো। হাইপোথাইরয়েডিজম, আমাদের কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইজ ভেরি ভেরি গ্রেভ। কারণ কনজেনিটাল, দেখো, হাইপোথাইরয়েডিজম কিন্তু দুভাবেই হতে পারে, কনজেনিটালও হতে পারে, অ্যাকিউরেটও হতে পারে। অ্যাকিউরেট হতে পারে কেন? তুমি যদি এই হরমোনটা যদি ঠিকঠাক মতো তোমার বডিতে রিলিজ না হয়, আয়োডিনের ডেফিসিয়েন্সি হয়, ইন দ্যাট কেস হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে। কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের যে ইফেক্টটা সেটা একদম পার্মানেন্ট থাকে, এবং তুমি যদি উইদিন টাইম ইন্টারভেন না করো এই বাচ্চাটাকে কিন্তু তুমি সুস্থ করতে পারবে না। এবং কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের কারণে বাচ্চাগুলোকে আমরা কিন্তু ক্রেটিনিজম বলি, মানে যে বাচ্চাটা যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা ক্রেটিনিজম বলি। আর কেন আমরা এত বেশি ভয়ে থাকি? কারণ বাচ্চাটার মেন্টাল রিটার্ডেশন হবে। লাইক থাইরয়েড হরমোনটা এতই ইম্পর্টেন্ট যে এটার ল্যাকিং যদি তার বাইবর্ন থাকে, তার কিন্তু একদম ছোটোবেলা থেকে দেখবে তার মেন্টাল ডেভেলপমেন্টটা ঠিক মতন হচ্ছে না, তার মেন্টাল গ্রোথটা ঠিক মতন হচ্ছে না, এবং এটার একটা ইফেক্ট কিন্তু বাচ্চাটা সারা জীবন বয়ে বেড়াবে। কারণ একটা সময় পর গিয়ে তুমি যতই তাকে থাইরয়েড সাপ্লিমেন্টেশন দাও, বাচ্চাটার উপর কিন্তু কাজ করবে না। এবং এটা পড়ানোর আরেকটা বড় বড় কারণ হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য রিটেন। এটা থেকে রিটেনে তোমার অ্যাসেসমেন্টে প্রশ্ন আসবে, এটার থেকে তোমার রিটেনে তুমি লাইক রিটেন প্রফে প্রশ্ন পাবা, তুমি এটা থেকে ভাইভাতে প্রশ্ন পাবা। এটা এটা হচ্ছে একদম লাইক ব্রেড অ্যান্ড বাটার ফর দ্য পেডিয়াট্রিক্স, এটা তোমার লাগবে, এটা পড়তেই হবে, এটা থেকে খুব খুব বেশি প্রশ্ন আসে, এখানে তুমি কিছুই ছাড়তে পারবে না, কেমন? সো বাকি কিছু পড়ো আর না পড়ো, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমটা অবশ্যই অবশ্যই পড়বা। কী কী পড়বা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে? মোটামুটি যেহেতু এটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, তুমি বুঝতেই পারতেছো হয়তো বা বাচ্চাটার অনেক জায়গায় সমস্যা থাকতে পারে, বাচ্চাটার থাইরয়েড গ্ল্যান্ডে অ্যাপ্লাসিয়া বা হাইপোপ্লাসিয়া থাকতে পারে, তার হরমোন সিনথেসিসে প্রবলেম থাকতে পারে, তার এমনও হতে পারে যে মায়ের আয়োডিন ডেফিসিয়েন্সি ছিল, আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে, বা তার টিএসএইচ ডেফিসিয়েন্সি থাকতে পারে, মানে পিটুইটারি ডিসঅর্ডার হতে পারে, তাই না? আমরা যেহেতু জানি যে এটা হাইপো পিটুইটারি অ্যাক্সিস মেনটেন করে, সো অ্যাক্সিসের যে কোনো এক জায়গায় সমস্যা থাকতেই পারে। তো প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস হচ্ছে থাইরক্সিন হরমোনটা যেহেতু থাকে না, তার মেন্টাল ডেভেলপমেন্টটা হয় না, তার স্কেলেটাল ডেভেলপমেন্ট হয় না, তার মানে সে শর্ট স্টেচারে থাকে। এবং খুব কমনলি তুমি বাচ্চাগুলোকে কি দেখবা জানো? বাচ্চাগুলো হচ্ছে টাংটা একটু প্রোট্রুডেড থাকে, এবং হচ্ছে বাচ্চাগুলোর প্রলং জন্ডিস থাকে। ওয়ার্ডে হচ্ছে বাচ্চাগুলো খুবই কমন, তুমি দেখবা হচ্ছে প্রোট্রুডেড টাং, সে ঘুমাচ্ছে কিন্তু তার জিভাটা একটু বের করা, প্রোট্রুডেড। তো মোটামুটি ধরে নেবে যেটা মেবি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট। আমি হচ্ছে এরকম প্রায় 4-5টা বাচ্চা দেখছি যারা হচ্ছে এরকম প্রোট্রুডেড টাং দেখে আমি ডায়াগনোসিস করে বলছি যে তারা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, ঠিক আছে? সো এটা ভালো লাগে তখন দেখে যে আরে হ্যাঁ, এটা তো আসলে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এবার আসো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে তুমি দেখবা যে বাচ্চাটা নিউবর্ন যেহেতু আমরা ডিটেক্ট করতেছি, মোস্ট প্রবাবলি দেখা যায় হচ্ছে তার ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম থাকে, 24 ঘন্টারও বেশি হয়ে গেছে, বাট বাচ্চাটার ডিলেড প্যাসেজ অফ মেকোনিয়াম। প্রলং জন্ডিস, অলমোস্ট 2 উইকসেরও বেশি তার জন্ডিস থাকে। রিফ্র্যাক্টরি কনস্টিপেশন, এবং যেটা খুবই কমনলি দেখা যায় সেটা হচ্ছে লিটল ক্রাই, সমনোলেন্স, বাচ্চাটা একটু ড্রাউজি ড্রাউজি থাকে, এক্সেসিভ স্লিপি থাকে, স্লাগিশ থাকে, সে ফিডিং ডিফিকাল্টি ফেস করে, সে খেতে চায় না। এবং তার বাচ্চার যে ফেসিসটা খুব একদম ক্যারেক্টারিস্টিক ফেসিস, দেখবো বাচ্চাটার টাংটা একটু প্রোট্রুডেড, আইলিডসগুলো একটু পাফি, একটু রিঙ্কেলড ফোরহেড, একটু লাইক ডিপ্রেস নেজাল ব্রিজ। একদম বাচ্চার চেহারা এবং বাচ্চার কিছু ক্যারেক্টারিস্টিক দেখেই তুমি বুঝে যাবে যে বাচ্চাটা খুব সম্ভবত হরমোনে একটু ইমব্যালেন্স আছে। বাচ্চার ইডিমা থাকতে পারে এক্সট্রিমিটিসে, জেনিটাল ইয়াসে, দেন ওয়াইডলি ওপেন অ্যান্টেরিয়ার ফন্টানেলি থাকতে পারে, কারণ ফন্টানেলি ক্লোজ হওয়া কিন্তু একটা গ্রোথের একটা ওয়ে অফ গ্রোথ। লাইক আমরা বলি না যে 2 ইয়ার্সের মধ্যে আমাদের অ্যান্টেরিয়ার ফন্টানেলটা ক্লোজ হয়ে যায়। সো এই বাচ্চাটা দেখা যাবে হচ্ছে এই ফন্টানেলসগুলো ঠিকঠাক মতন ক্লোজ হচ্ছে না, কারণ তার গ্রোথটা ঠিক মতন হচ্ছে না। ফিজিক্যাল এক্সামিনেশন, তো আমরা যদি একদম হেড টু টো আসি, বাচ্চা তুমি দেখবা হেড মোটামুটি নর্মালি থাকে, কিন্তু তার ফন্টানেলসগুলো ওপেন থাকে, হোয়াইট থাকে, কেমন? তার কোর্স রিঙ্কল ফোরহেড থাকে, লো হেয়ার লাইন থাকে, টাংটা দেখবা বড় টাং একটা প্রোট্রুডেড হয়ে আছে। ফেসে তুমি দেখবা তার নেজাল ডিপ্রেশন আছে, ডিলেড টেন্টেশন, দাঁত ঠিক মতন উঠছে না, সোয়ালেড আইলিডস থাকে, পাফি আইলিডস থাকে,
নেকে তুমি দেখবা ফ্যাট জমে আছে, তারপর স্কিনটা দেখবা হচ্ছে একদম ড্রাই থিক কোল্ড স্কিন, মটল স্কিন। ওদের স্কিনকে আমরা একটা খুব ইন্টারেস্টিং নামে ডাকি, সেটা হচ্ছে কিউটিস মার্মোরোটা, কিউটিস মার্মোরোটা। সো ফিলস লাইক ড্রাই থিক কোল্ড স্কিন, কেমন অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড থাকে, এবং এই বাচ্চাগুলো অনেক সময় আম্বিলিকাল হার্নিয়া থাকে, এটা খুব কমন, আম্বিলিকাল হার্নিয়া থাকে বাচ্চাদের, কেমন। আর হচ্ছে তোমার মাসেলসগুলো দেখবা হচ্ছে একটু হাইপারটনিক থাকে বা স্লো রিল্যাক্সেশন, যারগুলো খুব একটা শো করে না। সিভিএসে পালস স্লো থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকার চান্সেস বেশি, কার্ডিওমেগালি থাকে, মারমার থাকে, পেরিকার্ডিয়াল এফিউশন থাকতে পারে। গ্রোথ এবং ডেভেলপমেন্ট অবশ্যই স্টান্টেড, আমরা অলরেডি বলে ফেলছি। ইন্টেলিজেন্স দেখা যায় তারা 20% এর দেখা যায় নিউরাল সেন্সরি লস থাকে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে। তার মানে এই বাচ্চাগুলো অনেক অনেক কমপ্লিকেশন নিয়ে জন্ম নেয়। আর এই ক্ষেত্রে তাহলে তোমার কি ইম্পর্টেন্ট, তোমার অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে একটা ইনভেস্টিগেশন করে ফেলা। তুমি যখনই দেখবা তুমি ক্লিনিক্যালি এরকম একটা ফিচার পাচ্ছ কোনো বাচ্চার, তোমার সময় অপচয় না করে প্রথম কাজ হবে কিছু ইনভেস্টিগেশন করে ফেলা। ইনভেস্টিগেশন আমরা কি করতে পারি, আমরা অবশ্যই দেখার লাইক হরমোনাল লেভেল দেখার জন্য আমরা একটা সেরাম FT4 TSH এগুলো করবো, এগুলো দেখবো হচ্ছে এগুলো মানে লো থাকবে, কেমন, এবং TSH দেখবা হাই থাকবে। তারপর আমরা একটা সিবিসি করি, সিবিসিতে খুব একটা বেশি পাওয়া যায় না ফাইন্ডিংস, বাট আমরা এর বাইরেও হচ্ছে থাইরয়েড স্ক্যান করতে পারি, থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সিবিসি পিভিএফ করতে পারি, এগুলো তো অলরেডি আমরা বলেছি। কিন্তু যে কথাটা একটু বলতে চাই, একটু আলাদা করে বলতে চাই, তোমরা যদি এতক্ষণ ক্লাসটা করছো, আই গেস তোমরা বুঝতে পারছো যে আমরা মেইনলি হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড বলার চেষ্টা করতেছি। সো এখানে একটা প্রশ্ন আসে যে ধরো কোনো উপজেলায় একটা বাচ্চা আসলো তোমার কাছে, এবং তুমি সামহাউ সাসপেক্ট করতেছো যে বাচ্চাটার টিএসএ মানে TSH লেভেল প্রবলেম আছে, মানে হাইপোথাইরয়েডের হয়তো একটা বাচ্চা হাইপোথাইরয়েড, TSH FSH FT4 এগুলো তুমি করতে চাচ্ছ, কিন্তু ধরো তোমার সেই লেভেলে তোমার কাছে এই ধরনের ইকুইপমেন্টস নাই যেটার মাধ্যমে তুমি এই লেভেলসগুলো দেখতে পারবা। তাহলে তুমি বাচ্চাটার কীভাবে বুঝবা যে তার হাইপোথাইরয়েডিজম আছে বা থাইরয়েডে কোনো প্রবলেম আছে। সো এটা বলা হয়ে থাকে যে আমরা তখন একটা স্কেলেটাল সার্ভে চালাই। স্কেলেটাল সার্ভে মানে হচ্ছে আমরা বাচ্চাটার একটা এক্স রে করাই। এক্স-রের মধ্যে আমরা দেখব তার ডিস্টাল মানে ফিমোরালটা অ্যাবসেন্ট থাকে, তার এপিফাইসিসগুলো অ্যাবসেন্ট থাকে, এবং বাচ্চাটার হচ্ছে রিস্ট জয়েন্টগুলো, নো কার্পাল বোনস অ্যাট দ্য রিস্ট জয়েন্ট অফ দিস 7 months এইজেও দেখা যায় অনেক সময় তোমার কার্পাল বোনসগুলো ঠিক মতো ডেভেলপ করে না, বা এপিফাইসিসগুলো ঠিক মতন ডেভেলপ করে না, কেমন। সো এইগুলো দেখে তুমি একটা স্কেলেটাল সার্ভে করে, ঠিক আছে, এপিফাইসিসগুলোর অ্যাবসেন্স যখন তুমি দেখবা, টিবিয়াল বা ফিমোরাল এপিফাইসিসের অ্যাবসেন্সগুলো, তখন তুমি মোটামুটি বুঝে যাবে যে বাচ্চাটার হাইপোথাইরয়েডিজম আছে। সো দিস ইজ দ্য মোস্ট চিপেস্ট ওয়ে যে একটা এক্সরে করে তুমি ডিটেক্ট করতে পারো যে বাচ্চাটার হাইপোথাইরয়েডিজম আছে কি না। এবং এগুলো হচ্ছে অনেক সময় ভাইবে তখন বেশি একটু ট্রিকি করে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ওকে, সো এবার হচ্ছে ট্রিটমেন্ট। অবশ্যই অবশ্যই তোমাকে ট্রিটমেন্ট তো জানতেই হবে। তুমি ডিটেক্ট করে ফেললা বাচ্চাটার লাইফ লং একটা একটা ব্যাপার স্যাপার, তুমি যদি এখনো ইন্টারভেনশন না করো তাহলে হচ্ছে বাচ্চাটা ইরিভার্সিবল স্টেটে চলে যাবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে কাউন্সিলিং দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ আনট্রিটেড কেসেস, কারণ এই বাচ্চার আজীবন থাইরয়েডের উপর তাকে বাঁচতে হবে, তাকে থাইরয়েডের সাপ্লিমেন্টস নিতে হবে। দ্যাটস ওয়াই তার প্যারেন্টসকে আগে কাউন্সিল করা খুব গুরুত্বপূর্ণ, প্যারেন্টসকে ঠিকঠাক মতো বোঝানো খুব গুরুত্বপূর্ণ। আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে যে স্টার্ট করি সোডিয়াম এল বা লিভোথাইরক্সিন দিয়ে, উইদাউট ডিলে আফটার বার্থ অর অ্যাট ডায়াগনোসিস। আমরা মোটামুটি বাচ্চার জন্মের পরপরই হচ্ছে তার ট্রিটমেন্টটা শুরু করে দেওয়ার চেষ্টা করি। আমরা কিন্তু এই কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমটা মোটামুটি স্ক্রিনিংয়ের মাধ্যমে কিন্তু ডিটেক্ট করে ফেলি। থাইরয়েড স্ক্রিনিং বলে যেটাকে, এটা আফটার বার্থ আমরা হচ্ছে এটা করার চেষ্টা করি। তো এটা 5th ডে to 14 ডে, মানে বাচ্চা হওয়ার 5 থেকে 14তম দিনের মধ্যেই তার থাইরয়েডে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করি। এবং এখানে কিছু কাট অফ ভ্যালু আছে, সেটা মনে করে রাখতে পারলে ভালো। যেমন TSH যদি 20 মিলি পার লিটার থাকে, মানে TSH এর ভ্যালু আর FT4 এর ভ্যালুটা একটু মনে রাখতে পারো, আদারওয়াইজ দরকার নাই। বাট তুমি যদি 5 to 14 ডেজের মধ্যে এটাকে ডিটেক্ট করে ফেলতে পারো বাই থাইরয়েড স্ক্রিনিং, তাহলে তুমি ইজিলি কিন্তু তোমার ইন্টারভেনশনগুলো দিতে পারবো, কেমন। আর হচ্ছে বাচ্চাটাকে একটু ফলো আপে রাখা লাগবে। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই 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 ডোজগুলো মুখস্থ করতেই হবে, এই ডোজগুলোতে কোনো মাফ নেই। নিওনেটে তুমি কতটুকু দিবা, 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, লাইফ লং।
অ্যান্ড বিয়ন্ড নিউনেটাল পিরিয়ড কত দিবা 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। এটা এখনও সবাই মুখস্থ করে ফেলো। নিউনেটকে আমি দিব 10 থেকে 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। আর বিয়ন্ড নিউনেটাল পিরিয়ড, নিউনেট যখন সে পার করে ফেলছে, 1 মান্থ যখন সে পার করে ফেলছে, তখন আমি 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে করে দেবো। লাইফ লং চলবে। এবং প্রগনোসিস বা কোর্স যদি বলি, তুমি যদি ডিলেড স্টার্ট করো, মানে অ্যাটলিস্ট যদি 2 মান্থসের মতন নিয়ে ফেলো, ডিলে নিয়ে ফেলো, তাহলে হচ্ছে কিন্তু তুমি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটিটা ঠেকাতে পারবে না বাচ্চার, ঠিক আছে? সো এই জন্য ফার্স্ট উইক থেকে বা 5 to 14 ডেজের মধ্যে যদি সেটা ডিটেক্ট করে ফেলতে পারি আমি, আমার জন্য খুব খুব বেশি ভালো হয়। তার মানে 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে আমি দিব হচ্ছে নিউনেটে। নিউনেট যখন সে ক্রস করে ফেলবে তখন দিব আমি 4 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে, এবং এটা লাইফ লং চলতে থাকবে বাচ্চার। এবার আসে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম থেকে কয়েকটা জিনিস জাস্ট একটু পড়তে হবে। এক হচ্ছে এটা প্যাথোজেনেসিস কি, 3টা প্যাথোজেনেসিস বলা হয়। একটা হচ্ছে ক্রোমোজোমাল নন ডিসজাংশন, রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন অ্যান্ড মোসাইসিজম। এই 3টা জিনিসের মধ্যে ক্রোমোজোমাল নন ডিসজাংশনটা প্রায় 95% রেসপন্সিবল ফর ডাউন সিনড্রোম। এটা একটু মাথায় রাখবা। ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু অনেক কমনলি দেখা যায়। এই বাচ্চাগুলোর কী কী ইফেক্ট থাকে, মানে তুমি দেখে কীভাবে বুঝবা যে এটা একটা ডাউন সিনড্রোমের বাচ্চা? তুমি তার দেখবা ব্র্যাকিসেফালি, মাইক্রোক্যাফালি, ফ্ল্যাগ নেজাল ব্রিজ, হেডে তুমি দেখবা, আইজে তুমি দেখবা তার এপিক্যান্থিক ফোল্ড থাকে, একটু টানা টানা থাকে চোখগুলা, লাইক তার কনজেনিটাল ক্যাটারাক্ট থাকতে পারে, লো সেটিং ইয়ার বলি আমরা, লো সেট ইয়ার, ক্রনিক অটাইটিস মিডিয়া থাকতে পারে, বা গ্লু ইয়ার থাকতে পারে, যেটা আমরা ইএনটিতে পড়েছিলাম, গ্লু ইয়ার। দেন হচ্ছে তার ওরাল ক্যাভিটিতে তুমি দেখবা ম্যাক্রোগ্লসিয়া, ফারোড টাং, ডেন্টাল অ্যাবনর্মালিটিস এগুলো থাকে। হ্যান্ডে দেখা যায় সিঙ্গল পাওয়ার ক্রিজ থাকে, যেটাকে আমরা সিমিয়ান ক্রিজ বলি। সো তুমি বাচ্চাটাকে ওভারঅল মাথা থেকে হাত পর্যন্ত দেখলেই বুঝে বলতে পারবা যে বাচ্চাটার তোমার ডাউন সিনড্রোম আছে। মাসেলসগুলো দেখবা জেনারেলাইজ হাইপোটোনিক থাকে, এবং তারও সেম সাইকোলজিক্যাল কিন্তু ডিলে ইন মাইলস্টোন অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলে থাকে। এবং ডেভেলপমেন্টে দেখা যায় হচ্ছে মেলরা ইনফার্টাইল হয় বাট ফিমেলরা ফার্টাইল হয়। এই কথাটা একটু মাথায় রাখবা। মেলদের যদি ডাউন সিনড্রোম থাকে, অলমোস্ট ওটা দেখা যায় ওরা ইনফার্টাইল থাকে, কিন্তু ফিমেলরা কিন্তু ফার্টাইল হয় আবার। কেমন? আর সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলোও কিন্তু ওদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো একটু ডিলেটভাবেই আসে। আচ্ছা, এবার আসো মোটামুটি এই হচ্ছে তোমাদের ডেভেলপমেন্টাল ডিলে থেকে এগুলো জানলেই হবে। লাস্ট থিং যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে চাইল্ডহুড পয়জনিং। চাইল্ডহুড পয়জনিংয়ে তোমাকে কমন প্রশ্ন যে কী কী অ্যাক্সিডেন্টাল পয়জনিং পেডিয়াট্রিক এজ গ্রুপে তুমি দেখতে পাও। দেখো, একটা নর্মাল এজ গ্রুপের পয়জনিংয়ের সাথে কিন্তু পেডিয়াট্রিক এজ গ্রুপের পয়জনিং খুব একটা কিন্তু ম্যাচ করবে না। সো অ্যাক্সিডেন্টাল পয়জনিং যদি বলে বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রে, তখন তোমাকে ফার্স্টেই বলতে হবে হাইড্রোকার্বনস বা কেরোসিনের কথা, উইচ ইজ দ্য মোস্ট কমন পয়জনিং যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, এবং এটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। কেরোসিন নিয়ে কিন্তু টিচাররা বেশি জানতে চায়, কারণ এটা খুবই ডেডলি হয়। যদি ঠিকঠাক মতো তুমি ম্যানেজ করতে না পারো, তাহলে তুমি বাচ্চাটা মরে যেতে পারে, সোজা কথা বলো। দ্যাটস ওয়াই এটা একটু ইম্পর্টেন্ট। সেকেন্ডলি তুমি বলবে হাউস হোল্ড প্রোডাক্টস লাইক ব্লিচ, কসমেটিক্স, টয়লেট্রিজ, ডিসইনফেক্টেন্টস, তারপর হচ্ছে ডিটারজেন্টস, যেগুলো হাতের কাছে থাকে। বাসার যেহেতু বাচ্চাগুলো অলমোস্ট বাসায় থাকে, তারা বাসার এদিক সেদিক ছোটাছুটি করে, সো তারা আশেপাশে যা পায়, যেমন পাশে দেখলো একটা ডিটারজেন্টের জার, সেটা জানে না যেটার মধ্যে কী রাখা, মুখে দিয়ে ফেললো। বাচ্চাদের খুবই বাজে একটা স্বভাব, তারা হাতের কাছে যা পায় তাই মুখে দিয়ে ফেলে। সো এই জন্য হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের অনেক বেশি কশাস থাকা লাগে যে বাচ্চার আশেপাশে হাতের নাগালে যাতে কিছু না থাকে। যেমন ব্লিচ, কসমেটিক্সের কথা বললাম, টয়লেট্রিজের কথা বললাম। অনেক সময় দেখা যায় ড্রাগস, কোনো বাসায় এল্ডারলি মেম্বার আছে, তাদের ড্রাগসগুলো তারা খেয়ে ফেলে, কারণ তারা তো বুঝে না, তারা নিয়ে হাতের পাশে যেটাই পায় সেটাই খেয়ে ফেলে। আর গ্রামে দেখা যায় ওপিজি পয়জনিংটা মাঝে মাঝে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। ক্যারোসিনটা কেন অনেক কমন দেখা যায় আমাদের রুরাল ভিলেজে এখন পর্যন্ত হচ্ছে দ্বীপ জ্বালানোর একটা প্রবণতা থাকে, মানে তারা খুব জ্বালায় বা দ্বীপ জ্বালায়। সো কূপের মধ্যে কেরোসিন ইউজ করা হয়। সো বাচ্চাগুলো কী করে, ওই কেরোসিনটা মানে ওই দ্বীপটা বা কূপটাকে দেখে মনে করে হচ্ছে এটা দিয়ে এটা মেবি খাওয়া যেতে পারে, বা ওরা আসলে ব্রেস্ট ফিডিংয়ের সাথে এটাকে গুলায় ফেলে, মনে করে যে হ্যাঁ এটা মনে এইভাবে খাওয়া যেতে পারে, সো ওরা খেয়ে ফেলে, তখন কেরোসিন পয়জনিংটা খুব বেশি হয়। সো এই জন্য আমাদেরকে কেরোসিন পয়জনিংটা নিয়েই পড়তে হবে। কেরোসিন পয়জনিংয়ে কী কী বাচ্চাটার, মানে এই কেরোসিন পয়জনিংয়ের কিন্তু পিক এজ হচ্ছে 1 to 5 years। কিন্তু একটা ভালো কথা কি, নর্মালি দেখা যায় কেরোসিন পয়জনিংয়ে বাচ্চাদের খুব একটা বেশি মানে ইফেক্ট হয় না, অ্যাজ ইন, কারণ এটা যেহেতু খুব একটা স্ট্রং
একটা স্মেল থাকে, বাজে স্মেল। তো বাচ্চাটা দেখা যায় অল্প মুখে দেওয়ার পর আর খুব বেশি মুখে দিতে পারে না, যেটুকুই সে খায় সেটুকুরই কিন্তু ইফেক্টটাকে নিউট্রালাইজ করাই হচ্ছে অ্যাজ এ ডক্টর আমার কাজ। বাচ্চাটা যখন এই ধরনের একটা একটা হিস্ট্রি নিয়ে আসবে আমার কাছে, বাচ্চাটাকে ডিটেক্ট করা খুব ইজি হয় আমার জন্য, কারণ এটা খুব একটা স্ট্রং একটা একটা স্মেল থাকে। তুমি অ্যাটলিস্ট বাচ্চাটার কাছে গেলেই বুঝবা যে বাচ্চাটা কি ক্যারোসিন পয়জনিংয়ের বাচ্চা কিনা। কেমন, মোটামুটি 1 to 5 ইয়ার্সের এই যে দেখা যায় ওরা খুব কিউরিয়াস থাকে, যা পায় তাই খেয়ে ফেলে, তখন হচ্ছে ক্যারোসিন ইনজেকশনের চান্সটা অনেক বেশি থাকে। এবং সামারে এটা খুব বেশি থাকে, কারণ সামারে হচ্ছে লোডশেডিংয়ের মতন জিনিসগুলো খুব বেশি হয়। সো এই কূপ বা দ্বীপ জ্বালানোরও ইয়াটা বেশি থাকে, তখন ওরা ওদের হাতের নাগালে খুব বেশি চলে আসে। প্যাথোজেনেসিস বলা হয়ে থাকে যে এটা এমন একটা কেমিক্যাল যেটা অ্যাসপাইরেশনের একটা চান্সেস থাকে। তো কাফিং বা গগিং করার সময় দেখা যায় হচ্ছে, মানে ধরো বাচ্চাটা হচ্ছে ক্যারোসিন খেলো, তারপর হচ্ছে বাচ্চাটার খুব কাফ রিফ্লেক্স হচ্ছে, বা হচ্ছে বাচ্চাটার ভমিটিং হচ্ছে, তখন দেখা যায় যে সে ওই ভমিটটাকে অ্যাসপাইরেট করে ফেললো। অ্যাসপাইরেশন নিউমোনিয়া হওয়ার চান্সেস থাকে। তারপর অ্যাসপাইরেশনের সিকুয়েলি হিসেবে তার এআরডিএস ডেভেলপ করতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার ডেভেলপ করতে পারে। কেমন, অথবা দেখা যায় এই এই কেমিক্যালটা মানে এই ক্যারোসিনটা যদি তোমার জিআইটিতে যায়, দেখা যায় সেখানে সে মিউকোজাটাকে ইরিট করতে পারে। কেমন, অনেক সময় সিএনএস ডিপ্রেশনও করতে পারে ট্রানজিয়েন্টলি। ক্লিনিক্যাল ফিচার্স কি, খুব একটা আহামরি তোমাকে সিমটমস দেখাবে না, কিন্তু হিস্ট্রি অফ ক্যারোসিন ইনজেকশন থাকবে এবং তুমি একটা স্মেল পাবে বাচ্চাটা থেকে, একটা স্ট্রং স্মেল পাবে। এক্সেসিভ ক্রাই থাকতে পারে, এটা যদি বাচ্চাটার পেইন হয়, ইরিটেশন হয় থ্রোটে, তখন সে অনেক কান্না করতেছে এরকম দেখবা তুমি। সেন্সেশন অফ চকিং, নশা, ভমিটিং এগুলো থাকতে পারে। ক্যারেক্টারিস্টিক অফ ওডার, ব্রেথস অ্যান্ড ভমিটাস, দেখবা খুব স্ট্রং একটা ওডার পাওয়া যায় ওদের থেকে। নিউমোনিয়ার ফিচার্স থাকে লাইক কাফ, ব্রেথলেসনেস, উইজ, ফিভার, কালিকি অ্যাবডোমিনাল পেইন থাকে, ডায়রিয়া থাকে। যেহেতু যদি এটা মিউকোজাকে রেট করে কোনোভাবে, তাহলে হচ্ছে তোমার এই ফিচার্সগুলো দেখা যায়। সিজার অ্যান্ড কোমা এগুলো খুব রেয়ারলি হয়, বাট হওয়ার চান্সেস থাকে। কেমন, আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশনে মোটামুটি তুমি তার ব্রিদিংটা দেখতে পারো, যে তার ফার্স্ট ব্রিদিং প্যাটার্ন থাকতে পারে, চেস্ট ইনড্রয়িং থাকতে পারে, নেজাল ফ্লেয়ারিং থাকতে পারে, ক্রিপস থাকতে পারে। ঠিক আছে, এগুলো দেখে মোটামুটি তুমি ঠিক করে ফেলতে পারবে যে বাচ্চাটার আসলে তার ক্যারাসিন পয়জনিং হচ্ছে। কেমন, ওকে। আর হচ্ছে জাস্ট একটু চেক করছি, আই হোপ ইটস ওয়ার্কিং। ওকে, সো এরপর আমরা যেটা পড়বো বা যেটা দেখবো, সেটা হচ্ছে আমরা ক্যারোসিন পয়জনিংটাই মোস্টলি পড়ছিলাম। আচ্ছা, সো ওকে, আচ্ছা, সো হচ্ছে এরপর আমাদের মোটামুটি ফিজিক্যাল এক্সামিনেশনে যখন আমি বুঝে গেছি যে মেবি এটা একটা ক্যারোসিন পয়জনিংয়ের কেস হতে পারে, তারপর আমাকে ইনভেস্টিগেশনে যেতে হবে। ইনভেস্টিগেশনে প্রথমেই খুবই ইম্পর্টেন্ট, তোমার একটা চেস্ট এক্সরে করতে হবে বাচ্চার। চেস্ট এক্সরেতে তুমি দুই ধরনের ফাইন্ডিংস পেতে পারো। যদি বাচ্চার আর্লি স্টেজে থাকে, তখন দেখা যাবে তার ফাইন পাংচুয়েট মটলিং থাকবে পেরিহাইলার স্পেসে। পেরিহাইলার মানে হচ্ছে হাইলামের আশেপাশে যে এরিয়াটা থাকে, তার মানে যেখান থেকে কেমিক্যালটা জাস্ট এন্টার করবে, সেখানে তুমি কিছু মটলিং দেখতে পারো। মটলিং মানে হচ্ছে লাইক কিছু অপাসিটি তুমি দেখতে পারো। লেটার স্টেজে যখন আরেকটু সময় গড়াবে, তখন তুমি দেখবা প্যাচি ইলডিফাইন অপাসিটিস তুমি পাবা। মটলিং মানে হচ্ছে ছোট 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 অপাসিটিস, আর প্যাচি অপাসিটিস মানে হচ্ছে আরেকটু বড়, মটলিং থেকে একটু বড় বড় অপাসিটিস। এগুলো ডেভেলপ করতে পারে বোথ লাং, পার্টিকুলারলি ইন দ্য লোয়ার লুপস। তার মানে ইনিশিয়াল স্টেজে তুমি পেরি হাইলার রিজনে পাবা, আর লেটার স্টেজে গিয়ে তুমি হচ্ছে লোয়ার লোবসে এই প্যাচি অপাসিটিসগুলো পাবা। কেমন, আর হচ্ছে একটা সিবিসি করবা, সিবিসিটা তুমি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবা। এবার আসো ট্রিটমেন্ট এটা অবশ্যই অবশ্যই মনে রাখবে, এই বাচ্চাগুলোকে কোনোভাবেই গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া যাবে না। কেন, যদি তুমি গ্যাস্ট্রিক ল্যাভেজ দাও, তাহলে বাচ্চাটার অ্যাসপাইরেশন নিউমোনিয়া হতে পারে এবং তার কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে। এইটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে তুমি বাচ্চাকে ক্যারোসিন ইনজেকশনের কোনো পেশেন্টে বা কোনো বাচ্চাকে তুমি কেন গ্যাস্ট্রিক ল্যাভেজ দিবা না। কারণ দেখা যায় যে তার কেমিক্যাল নিউমোনাইটিসের চান্সেস অনেক অনেক বেড়ে যায়। এই জন্য আমরা কখনোই বাচ্চাদেরকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিব না। দে আর কন্ট্রাইন্ডিকেটেড। কেমন, গ্যাস্ট্রিক ল্যাভেজ আর কন্ট্রাইন্ডিকেটেড।
কারণ দেখা যায় তার অ্যাসপাইরেশন হতে পারে ক্যারোসিন ইনটু দ্য লাংস। তুমি যখন ল্যাবিশ দিয়ে বের করে আনবে তার অ্যাসপাইরেট করতে পারে, এবং অ্যাসপাইরেট করলে কিন্তু বাচ্চা তাও যে বাঁচার তার সম্ভাবনা ছিল সেগুলো তুমি কমিয়ে দিলে। এবার আসে ট্রিটমেন্টে আমি মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব। কী সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, যেহেতু বাচ্চাটার লাইক রেসপিরেশনটা আমি একটু এনশিওর করবো, আমি হচ্ছে তার এয়ারওয়ে ব্রিদিংয়ের একটু খেয়াল রাখবো। আমি একটা আইভি স্যালাইন দিতে পারি, বা বাচ্চা যদি খেতে না পারে তখন আমি একটা এনজি ফিডিং দিতে পারি। অলমোস্ট বলা হয়ে থাকে যে 2 to 3 লিটার পার মিনিট করে হচ্ছে অক্সিজেন দেওয়ার জন্য। আর হচ্ছে ইফ ফাস্ট ব্রিদিং বা চেস্ট ইন ড্রয়িং বা নিউমোনিয়ার যদি ফিচার্স চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু অক্সিজেনেশনটা একটু ভালো মতন মেনটেন করবো। স্যাচুরেশন কমে গেলে আমাকে অক্সিজেন দিতে হবে, কিন্তু যদি স্যাচুরেশন না কমে বা বাচ্চা মোটামুটি স্টেবল থাকে, তাহলে কিন্তু আমি তাকে শুধু মনিটরিং করব। প্রায় 24 আওয়ার্সের মতো আমি বাচ্চাটাকে মনিটর করব, অবজার্ভ করব যে তার কোনো কমপ্লিকেশনস হচ্ছে কি না। তারপর হচ্ছে যদি কমপ্লিকেশনস না থাকে তাহলে হচ্ছে আমি বাচ্চাটাকে ছেড়ে দিতে পারবো। সবসময় মনে রাখবা 24 ঘন্টার মধ্যে আমাকে বাচ্চাটাকে 24 ঘন্টা পর্যন্ত ভর্তি অবশ্যই রাখতে হবে। এমন অনেক কেস ছিল, মানে এমন অনেক কেসের কথা আমরা শুনেছি আমাদের টিচার্সদের থেকে, যে 24 ঘন্টার আগে বাচ্চাকে দেখলে সে সুন্দর দিব্যি খেলে বেড়াচ্ছে, তোমার তো মনে হলো আর একটু করে খাইছে ক্যারোসিন, সমস্যা নেই, বাচ্চাটাকে ছেড়ে দেয়, সে বাসায় গিয়ে একটু রেস্ট নেই। কিন্তু দেখা গেছে 24 ঘন্টার পর যে বাকি যে কমপ্লিকেশনসগুলো থাকে, কমপ্লিকেশনস অ্যারাইজ করছে এবং বাচ্চাটা আরও খারাপ হয়ে তোমার কাছে আসছে। সো 24 ঘন্টাটা খুবই ক্রিটিক্যাল একটা সময়, এই সময়টা বাচ্চাটাকে ছাড়া যাবে না। বাচ্চাটাকে আমাদের দেখতে হবে যে কোনো সিএনএস কমপ্লিকেশন হচ্ছে কিনা, বা হচ্ছে মানে বাচ্চাটা মোটামুটি ইমপ্রুভ করছে কিনা, এটা অবজার্ভ করার পর তারপর আমি বাচ্চাটাকে ছাড়তে পারবো। এক্ষেত্রে স্টেরয়েডের কোনো রোল নাই, সো এখানে স্টেরয়েড দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি নিউমোনিয়া বা সেপসিসের মতন ফিচার্স আমি সাসপেক্ট করি, আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারি। আর যদি রেসপিরেটরি ফেলার সাসপেক্ট করি, তাহলে আমি একটু ভেন্টিলেটর সাপোর্ট দিতে পারি। তার যদি কার্ডিয়াক ইনভলভমেন্ট হয়ে যায়, ডিসরিথমিয়া হয়ে যায়, তখন আমি সেক্ষেত্রে বিটা ব্লকার দিতে পারবো। কিন্তু তার মেইন সাপোর্টিভ ট্রিটমেন্ট হচ্ছে কেয়ার অফ এয়ারওয়ে বা ব্রিদিং। যদি স্যাচুরেশন ফল করে 94%-এর নিচে, তাহলে আমি 2 to 3 লিটারের অক্সিজেন দিব, আইভি স্যালাইন দিব। যদি সে টলারেট করতে না পারে ফিডিং, তাহলে হচ্ছে আমি তাকে এনজি ফিডিং দেওয়ার চেষ্টা করব। স্টেরয়েড দিব না। যদি সেপসিসের ফিচার্স থাকে আমি অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করব। আর যদি তার রেসপিরেটরি ফেলিয়ার থাকে আমি ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট লাইক আমাদের পড়ালেখা। এখানে হচ্ছে তোমার এক্সট্রা ফাইন্ডিংগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চেষ্টা করবে হচ্ছে একটু এক্সট্রা ফাইন্ডিংগুলো পড়ার। কেমন? আশা করছি আমরা নেক্সট টপিকগুলা তোমাদের সাথে বাকি ক্লাসেসগুলোতে আলোচনা করব। আজকে যতটুকু পড়িয়েছি এগুলো পড়ে ফেলবে, এবং আমরা হচ্ছে এগুলো রিলেটেড কোয়েশ্চেন্সগুলো তোমাদের সাথে আপকামিং ডেজে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, কিপ রিডিং, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।